শুরু। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে লাইভ অনুষ্ঠান করার জন্য গতকালকে গ্রাম থেকে ঢাকা আসছি। তো আপনারা আমার যারা ক্যান্ডিডেট, যারা আমার বিভিন্ন ব্রাঞ্চ অলরেডি 43তম বা 41তম প্রার্থীরা আছেন, সবাই জানেন যে গত করোনার পর থেকে আমি গ্রামে ম্যাক্সিমাম সময় থাকি। তো আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? একটু প্লিজ আমাকে একটু কমেন্ট করবেন সবাই আমাকে শোনা যাচ্ছে কিনা। এটা হাতে নিয়ে কথা বলি। আচ্ছা, হাতে নিলে আমার কাছে ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমি এবং আগামীকালকে দুদিন আমি আপনাদের সাথে 43তম বিসিএস এর ফর্ম পূরণ, পদ নির্বাচন এবং প্রস্তুতি নিয়ে ধারাবাহিক কথা বলবো। দুদিনে আমার টোটাল সাধারণত এই প্রোগ্রামগুলো যখন আমি লাইভ অফলাইনে করতাম বিভিন্ন অডিয়েন্সে, তখন আমি সময় নিতাম 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা। যেহেতু এটা অনলাইন, সবার এমবির বাধ্যবাধকতা আছে, সে কারণে আজকে এবং আগামীকাল দুদিন আমি 1 ঘন্টা 30 মিনিট করে দুদিনে 3 ঘন্টা কথা বলবো। এর মধ্যে 2.5 ঘন্টা আমি বক্তব্য দিব, আর আগামীকালকে লাস্ট 30 মিনিটের সেশন থাকবে কোশ্চেনের জন্য, প্রশ্ন উত্তর। তো এই প্রশ্ন উত্তরগুলো আপনারা আজকে আমার লাইভে করে রাখবেন। আমার লোকজন প্রশ্নগুলো সব আমার সামনে নিয়ে আসবে, আর আমি আগামীকালকে শুধু ধারাবাহিক একই ক্যাটাগরির প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে যাবো। যেমন একই প্রশ্ন হয়তো 10 জন, 20 জন, 50 জনই করতে পারে। আমি গুরুত্বপূর্ণ 30টার মতো প্রশ্নের অ্যান্সার দিব, যাতে করে আশা করছি সবার প্রশ্ন চলে আসবে। যদিও আই বিলিভ যে আপনাদের তেমন প্রশ্ন করার সুযোগ থাকবে না। আমি আমার বক্তব্যে কোশ্চেনগুলোকে মাথায় রেখেই বক্তব্য দিব, যাতে করে প্রশ্ন না করা লাগে। তারপরে প্রতি বছর সেমিনার করার পরে অনেক প্রার্থী সেমিনারের কথাগুলো না শুনে, যেহেতু সেখানে রেকর্ডিং থাকতো না, যেহেতু সরাসরি প্রোগ্রাম ছিল, অনেকে হয়তো মনে রাখতে পারতো না। সেজন্য আমার প্রোগ্রাম শেষ করার পরে ছেলেমেয়েরা ভিড় করতো আমার কাছে এসে। তো এই বছর যেহেতু এটা রেকর্ডিং করা থাকবে এবং আমার পেজে দেওয়া থাকবে, আমাদের কনফারেন্সের বিভিন্ন পেজে দেওয়া থাকবে, তো আমি আশা করছি আমার বক্তব্যের মধ্যেই ম্যাক্সিমাম প্রশ্নগুলো উত্তর চলে আসবে, এবং মনোযোগ দিয়ে আমার অনুষ্ঠানটা খেয়াল করলে আশা করছি প্রবলেম হবে না। তো আমি শুরুতে সবার কাছে রিকোয়েস্ট করব যে আমার অনুষ্ঠানটা যেন সবাই একটু শেয়ার করে দেন, যাতে করে আপনাদের ফ্রেন্ডরা যারা আজকে বিশেষ করে বিসিএস এর ফর্ম পূরণ নিয়ে যাদের কনফিউশন আছে, তারা যেন বিষয়টা দেখতে পারে। আমি 41তম বিসিএস এর সার্কুলার পরবর্তী তৎকালীন পিএসসির চেয়ারম্যান মহোদয় জনাব সাদিক স্যারের একটা পত্রিকার নিউজ থেকে একটা কথা বলি, প্রথম আলো পত্রিকা। যে কথাটা আমি গত 10 বছর যাবৎ বলে আসছি, যে স্যার একই সুরে কথা বললেন, আমার সাথে স্যারের সাথে আমার মিলে গেছে। সেটা হচ্ছে, নতুন প্রার্থীদের মধ্যে প্রায় 100% প্রার্থী ফর্ম পূরণ বা পদ নির্বাচনে ভুল করে। ম্যাক্সিমাম ভুলটা করা হচ্ছে পদ নির্বাচনে। আমি নতুন প্রার্থী তাদেরকেই বলছি যারা কখনো বিসিএস ভাইবা দেয়নি। আপনি হয়তো 3 বা 4 বার বিসিএস দিতে পারেন, কিন্তু ভাইবা দেওয়ার আগ পর্যন্ত ক্যাডার নির্বাচনটাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এক্ষেত্রে 2 ধরনের ভুল প্রার্থীরা করে থাকে। একটা ভুল প্রার্থী তাৎক্ষণিক বুঝে বা ফর্ম পূরণের পর বুঝে, এই ভুলটা সমাধান করা যায়। আরেকটা ভুল আছে, যেটা প্রার্থী ভাইবা বোর্ড পেশ করার আগ পর্যন্ত প্রার্থী বুঝতে পারে। এই ভুলটা সবচেয়ে জটিল। এটা হচ্ছে পদ নির্বাচন বা ক্যাডার চয়েসের ভুলটা। এখানে অ্যাকচুয়ালি কোনো ভুল নয়। আপনি নাগরিক অধিকার হিসাবে আপনি যেটা চয়েস করবেন সেটা করতে পারেন, এটা আপনার বিষয়, আপনার ইচ্ছা। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে ক্যাডার চয়েসে ভুলের কারণে ক্যাডার না হওয়া
পসিবিলিটি থাকে, বা ভাইবা বোর্ড অস্বাভাবিক হওয়ার পসিবিলিটি থাকে, বা ভাইবা বোর্ডে নার্ভাস হওয়ার পসিবিলিটি থাকে। তো ক্যাডার না হওয়ার মানে হচ্ছে হয়তো আপনি একটা ফার্স্ট চয়েস দেওয়া উচিত ছিল, এটা না দিয়ে 2 নাম্বার বা 3 নাম্বার বা 7 নাম্বার দিলেন, পরে নাম্বার বেশি পেয়েও খারাপ চয়েস পেলেন। এগুলো বিষয়ে আগামীকালকে আমার স্পেসিফিক বক্তব্য থাকবে। তো আমরা আমার ক্যাডার চয়েসের ক্ষেত্রে আমার 3টা কথা থাকবে। একটা হচ্ছে না বুঝে চয়েস করা, আরেকটা হচ্ছে অন্যের দেখে চয়েস করা, আরেকটা হচ্ছে ভুল চয়েস করা সরাসরি। এগুলো আমি সবগুলোই আমার প্রোগ্রামে, যেহেতু আমাদের এখন এটার নাম কি ডিজিটাল বোর্ড আছে, আমরা ডিজিটাল বোর্ডে সবাইকে লাইভ দেখাবো ইনশাআল্লাহ। আমি আশা করছি আমার অনুষ্ঠানটা যারা ফলো করবে তাদের ফর্ম পূরণ এবং পদ নির্বাচনে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে 0%। এক্ষেত্রে আমি বিগত বছরগুলোর একটা উদাহরণ দিতে পারি যে এই যাবৎকালে কনফিডেন্সের প্রিলিমিনারি করা কোনো প্রার্থী বা আমাদের সেমিনার করা কোনো প্রার্থী ভাইবা বোর্ডে ক্যাডার চয়েস নিয়ে কোনো ধরনের অড কোশ্চেনের মুখোমুখি হতে হয়নি, বা আমাদের কোনো প্রার্থীর ফর্ম পূরণে ভুল হয়নি। এটা হচ্ছে একটা উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি। আর যে সকল প্রার্থী আমাদের এখানে প্রিলিমিনারি কোচিং না করে বা আমাদের সাথে সম্পৃক্ত না থেকে রিটেনে এসে বা ভাইভাতে এসে আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছেন, তা আমরা দেখেছি অনেকেরই চয়েসে ভুল আছে বা কি বলে অস্বাভাবিক চয়েস দিয়েছে, যেটা আমরা তাৎক্ষণিক তাদেরকে বলি না, বললে মন খারাপ করবে। তখন আমি বলি যে যা দিয়েছে পারফেক্ট। কিন্তু আসলে চয়েসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ক্যাডার চয়েসে ভুল হলে অনেক পরিশ্রম করে অনেক দুর্বল ক্যাডার হতে পারে। তো তার আগে আমি আজকে 1 ঘন্টাখানেক আমি কথা বলবো হচ্ছে আমাদের এই মুহূর্তে প্রিপারেশন কি হওয়া উচিত বা কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত এই বিষয়ে। আজকের অনুষ্ঠানের সাথে কনফিডেন্সের কমার্শিয়াল কোনো সম্পৃক্ততা নাই, কারণ আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি কোনো প্রার্থীকে আমার এর আগের বিগত বছরগুলোতেও যখন আমরা পদ নির্বাচন এবং ফর্ম পূরণ অনুষ্ঠান করতাম, তখন আমি বলতাম যে কনফিডেন্স একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান, এটার মূল উদ্দেশ্য হচ্ছে বিজনেস করা। আর আজকের অনুষ্ঠানটা বা আমার এই পদ নির্বাচন অনুষ্ঠানগুলো হচ্ছে 100% এটা সেবা। এখানে আমার কোনো কমার্শিয়াল বা আমাদের এখানে কোনো আসার জন্য কোনো ফিটি লাগে না। আজকেও আপনারা আমার অনুষ্ঠানটা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাবেন, যদিও এখন ফ্রিতে দেখার সুযোগ নেই, আপনাদের এমবি খরচ করে দেখতে হবে। তো আমি রিকোয়েস্ট করব যাদের আমার কথাগুলো ভালো লাগছে তারা যেন আমার অনুষ্ঠানটা একটু শেয়ার করেন, কারণ আমি আমার লোকজনদেরকে বলছিলাম মিনিমাম 15-20 হাজার প্রার্থী আমার অনুষ্ঠানটা লাইভ দেখার কথা। কারণ আমরা গত বছর যে মানিক মিয়া এভিনিউতে রাজধানী স্কুলের মাঠে যে প্রোগ্রামটা করছিলাম, সেখানে 5,000 অধিক প্রার্থী শুধু ঢাকার একটা প্রোগ্রামে উপস্থিত ছিল। এর আগের বছর আমি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত বক্তব্য দিয়েছি, 2টা সেশনে। তো ঢাকার বাইরে আমাদের বিভিন্ন ব্রাঞ্চ আছে, প্রত্যেকটা ব্রাঞ্চে আমি গিয়ে অনুষ্ঠান করেছি। এখন আমার খুব বিজি টাইম থাকার কথা করোনা পরিস্থিতি না হলে। তো আমরা আশা করছি করোনা পরিস্থিতি অন্যান্য দেশের চেয়েও বাংলাদেশে আমাদের গভর্নমেন্টের পদক্ষেপের কারণে অনেকটাই আমরা অন্যান্য দেশের চেয়ে আমরা অনেক ভালো আছি, এবং শীঘ্রই আমরা ইনশাল্লাহ কি বলে অফলাইন ক্লাসে বা সরাসরি ক্লাসে যেতে পারবো বলে আমরা আশা করছি গভর্নমেন্ট একটা ভালো পজিটিভ নিউজ আমাদেরকে কিছুদিনের মধ্যে দিবে। আর একটা দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশে সিনেমা হলগুলো খোলা অক্টোবর মাস থেকে, কিন্তু ইউনিভার্সিটিগুলো বন্ধ। এটা গভর্নমেন্টের বিবেচনা করা উচিত ছিল আমার ধারণা, কারণ সিনেমা হলে যারা গাদাগাদি করে একটা হলে একটা সেশনে 500-700-1000 লোক সিনেমা দেখে, সেখানে কিন্তু কনসাস লোকের সংখ্যা ইউনিভার্সিটি প্রার্থীদের চেয়ে অনেক কম। সো অন্তত স্টেপ বাই স্টেপ হলেও গভর্নমেন্ট এটা খুলে দিতে পারতো, যেমন ইউনিভার্সিটিগুলো আগে খুলে দিলে কলেজগুলো তারপরে, কারণ কিন্ডারগার্টেন থেকে ক্লাস 10 পর্যন্ত বাচ্চারা নিজেদের সচেতনতা বোঝার কথা নয়, কিন্তু ইউনিভার্সিটিতে পড়ে আমার প্রার্থীরা নিশ্চয়ই সচেতন। তো আমরা তারপরেও আমাদের কিছু করার নাই, গভর্নমেন্টের ডিসিশন নেই ফাইনাল। আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক হিসাবে সরকারের আইন মেনে চলতে বাধ্য। তো আমি আমার কথাতে ফিরে আসি যে আমরা প্রথমে প্রস্তুতি নিয়ে আমরা কিছু কথা বলবো।
সাবজেক্ট বাই সাবজেক্ট, যে আমরা সাবজেক্টগুলোকে কীভাবে প্রিপারেশন নিতে পারি। প্রিপারেশনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে প্রিপারেশনটা নির্ভর করে হচ্ছে সময়ের উপর। যে একজন প্রার্থীর হাতে 1 বছর সময় আছে, তার প্রিপারেশন একরকম হবে। একজন প্রার্থীর হাতে 6 মাস সময় আছে, তার প্রিপারেশন একরকম হবে। একজনের হাতে 3 মাস সময় আছে, তার একরকম হবে। একজনের 15 দিন সময় আছে, তার প্রিপারেশন একরকম হবে। সো 43তম বিসিএস কবে হবে আই ডোন্ট নো। আমার ধারণা এটা পিএসসি এখন অ্যাপ্রুভ করে বলতে পারবে না, তবে গ্যাস করতে পারি, আমার ধারণা করতে পারি নভেম্বর ডিসেম্বরের আগে এবছরে, বা অক্টোবরের আগে তো মনেই হয় না। তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর বা নভেম্বর ডিসেম্বর দিকে 43তম বিসিএস হতে পারে। আগামী বছর গেলেও আমি অবাক হব না। আর 41তম বিসিএস এর বিষয়ে এখনো আমাদের কাছে বা আমরা তো তথ্য পাবো না, আমরা আইডিয়া করতে পারি বা আমার ধারণা এখনো কলেজগুলোতেও কোনো মেসেজ যায়নি। তো 41তম বিসিএস কবে হবে ভাইয়া, এটা নিয়ে 41তম প্রার্থীদের একটা ব্যাপক কোশ্চেন আছে আমার জানা মতে। তো আমি মনে করছি 41তম বিসিএসটা হতে পারে মার্চের ফার্স্ট সেকেন্ড উইকের দিকে। পিএসসি অ্যাক্টিভ থাকলে বা গভর্নমেন্ট যদি আগামী মাসের প্রথম দিকে খুলে দেয়, তাহলে এটা ফেব্রুয়ারি লাস্টের দিকেও হতে পারে। আই ডোন্ট নো, আমি যেটা বলছি এটা একান্তই আমার মতামত, এইটার জন্য কি বলে কোনো প্রাতিষ্ঠানিক ঘোষণা নয়। তো আমি একটু এখানে চেঞ্জ কিভাবে চেঞ্জ করবো বলো। আচ্ছা, এই বিষয়গুলো আমি একবার করে একটা নক করে চাই সিরিয়ালে। এগুলো দরকার নেই, তুমি আমার ওই যে ইয়েতে যাও, আমাদের অনুষ্ঠানগুলোতে যাও, যে আমি এখানে আমাকে লেখার সুযোগ পাও, কিছু লাগবে না, আমি নিজে নিজে লিখতে পারি। হ্যাঁ, আমরা এই 41তম রিটেন না, আমরা প্রিলি নিয়ে কথা বলি। আচ্ছা, এটা যেহেতু আনছো কই আসে এই বিষয়টা আমরা একটু বড় করে দেখাচ্ছি। এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যারা 43তম প্রার্থী। কিন্তু যেহেতু 2টা বিসিএস এখন সামনে, সেহেতু সবাইকে এক করে কথা বলার সুযোগ আছে বলে আমার মনে হয়। কারণ 2টা বিসিএস এর ডিউরেশন 2 রকম। একটা বিসিএস 1-1.5 মাস আগে, 1.5 মাস 2 মাস টাইম আছে একটা বিসিএস। আরেকটা বিসিএস এর টাইম হচ্ছে প্রায় 8-10 মাস। তো যারা 43তম প্রার্থী, অর্থাৎ আজকের অনুষ্ঠানটা যাদের জন্য প্রযোজ্য, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আর যাদের 41তম প্রার্থী, তাদের জন্য এখন শুধু এমসিকিউ পড়া, এখন কোনো ধরনের রিটেন বেস পড়া তাদের টাইম আর নাই। তো আমি 43তম জন্য যেহেতু আজকে কথা বলছি, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। কেন? আমার সেমিনারগুলোতে কয়েকটা কথা প্রশ্ন আমি প্রার্থীদেরকে করি, আপনাদেরকেও করি, একটু দেখেন। প্রথম কথা হচ্ছে, আপনি যখন বিসিএস ক্যান্ডিডেট হবেন, তখন আপনি শুরুতেই মাথায় নেবেন যে আপনার সাথে প্রার্থী কতজন হতে পারে। তো এবছর 43তম বিসিএসে কত প্রার্থী হতে পারে? অনেকে বলে 5 লাখ 6 লাখ, গত বছর ছিল 4.5 লাখ। আই হোপ, আমি আশা করছি এবছর প্রার্থী সংখ্যা 4 লাখের নিচে হবে। এবছর গতবারের মতো এত বেশি প্রার্থী হবে না 43তম বিসিএসে, এটা আমার ধারণা। আর হচ্ছে এই 4 লাখ প্রার্থীকে মাথায় রেখে পড়াশোনা করার দরকার নেই। কারণ রিয়েলি ক্যান্ডিডেট হচ্ছে 40 থেকে 50 হাজার যারা স্টাডি করে বা যারা সিরিয়াসলি বিসিএসটা দিচ্ছে। আমাদের ম্যাক্সিমাম প্রার্থী হচ্ছে হুজুগে প্রার্থী। যেমন 4 লাখ প্রার্থী হলে যদি 40 হাজার হয়, তাহলে 90% হচ্ছে হুজুগে প্রার্থী। এরা বিসিএস এর সিজন আসলে শরীরে জোশ আসে, সিজন চলে গেলে জোশ কমে যায়। এসব প্রার্থী নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। অনেকেই বিসিএসটা হচ্ছে দেওয়ার জন্য দিয়ে দেখি কি অবস্থা, একটা প্রিপারেশন তো হবে, এটা অন্যান্য পরীক্ষায় কাজে লাগে, এইটা ব্যাপার।
আমি দেখেছি যারা আসলে প্রার্থী তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে। আর হচ্ছে এই 4 লাখ প্রার্থীর মধ্যে ম্যাক্সিমাম প্রার্থী যেহেতু দেওয়ার জন্য দেয়, তারা বাজার থেকে এক সেট গাইড টাইড কিনে পড়ে, তো তাদের প্রিপারেশন তাদের মতো। আমি দাবি করে বলতে পারি যে এক সেট যে কোনো বাজারে যে কোনো এক সেট গাইড পড়লে প্রিলিমিনারি পরীক্ষা পাস করা সম্ভব, কারণ গাইডগুলো সিলেবাসের ভিত্তিতে করা। এখন আপনি যদি নিজেকে প্রশ্ন করেন যে আপনি আসলে কি প্রার্থী, সিরিয়াস নাকি সিনসিয়ার? যদি সিরিয়াস হন তাহলে আপনি হিউজ পড়াশোনা করেন। একটা উদাহরণ দিই, অনেককে যখন আমি কোশ্চেন করি, যারা আমাদের কাছে পরামর্শ নিতে আসে, অনেকে আমাদেরকে বলে যে ভাইয়া আমি তো দিনে 10-12 ঘন্টা স্টাডি করি। তো ওকে গুড, খুব ভালো কথা। যখন কোশ্চেন করি কি স্টাডি, কি পড়ো, তখন সে এক গাদা বইয়ের নাম। আমি আসলে দেখি যে এখানে সে যে 10-12 ঘন্টা স্টাডি করে বলতে, এখানে আসলে তার স্টাডি হয় 2-3 ঘন্টা, আর বাকি টাইমগুলোতে সে যে টাইমটা টেবিলে বসে থাকে বা পড়ে, এগুলো আসলে বিসিএস এর প্রয়োজন নেই। তার মানে হচ্ছে সে আননেসারি পড়া পড়ে হিউজ টাইম কিল করে, নিজেকে বোঝায় যে সে অনেক পড়ে, এবং যখন পরীক্ষা ফেল করে বা রিটেনে গিয়ে পাস করে না, তখন সে মনে করে এত পড়ে বিসিএসটা হলো না, আমার লাকে নেই। সে একটা জিনিস জানে না, দিস ইজ নট এ লাক দ্যাট ইউ হ্যাভ গেইন ইট বাই চান্স, দিস ইজ ইউ হ্যাভ পুট ইউর এফোর্ট টু অ্যাচিভ। সে জানে না যে সে যেই মানের এফোর্ট দিয়েছে সেই মানের রেজাল্ট পেয়েছে বা পাবে। তো আমি প্রার্থীদেরকে একটা রিকোয়েস্ট করি যে পড়াশোনা 10-12 ঘন্টা করার দরকার নেই। পড়ার মতো পড়া হলে বা বুঝে পড়লে 6-7 ঘন্টা যথেষ্ট। এখন বুঝে পড়ার এই কথাটার ব্যাখ্যা দিতে গেলে 3-4 ঘন্টা 5 ঘন্টা লাগে। আমি শুধু সংক্ষেপ, যেহেতু এটা অনলাইন সেমিনার, আমি সংক্ষেপে কথাগুলো বলি, একটু মাথায় নিলে আশা করছি উপকার হবে। কত ভিউ হয়েছে? মাত্র 1800। 2023 সংখ্যা ছিল 15,000, বুঝেছি। আমি এই 2023 জনকে একটু অনুরোধ করবো যে আপনারা আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে বা উপকার মনে হলে একটু শেয়ার করে দেবেন। এত কম লোকের সামনে কথা আমি সরাসরি সেমিনারে বলি না, অনলাইনে তো সারা দেশ যুক্ত এর সাথে, কিন্তু এটা 1 লাখ হওয়া উচিত ছিল। তো আচ্ছা, আর আমার কথা ভালো না লাগলে স্কিপ করার সুযোগ আছে, এখন লাইভ বন্ধ করে দিয়ে খামাকে এমবি খরচ করার দরকার নেই। তো বুঝে পড়ার মানে হচ্ছে আপনি যে কোনো এক্সপার্টকে কোশ্চেন করেন বা যে কাউকে যারা বিসিএস নিয়ে কাজ করে, সবাই আপনাকে একটা কথা বলবে যে সিলেবাস দেখে পড়ো। অনেকেই তো বলে যে কোচিং কি দরকার, সিলেবাস দেখে পড়ে ফেলে হয়। অ্যাবসলিউটলি, সিলেবাস দেখে পড়া আর সিলেবাস বুঝে পড়ার মধ্যে অনেক পার্থক্য। সিলেবাস দেখলে আপনি সিলেবাস দেখে পড়ে ফেলেন, ডেফিনেটলি হিউজ পড়া, 12-13 ঘন্টা কেন 20 ঘন্টা করে পড়লেও 6 মাসে কভার করা পসিবল হবে। কিন্তু আমার বিশ্বাস যে সিলেবাস বুঝে পড়লে 6-7 ঘন্টা করে 4-5 মাস পড়াশোনা করলে একজন প্রার্থী প্রিলি রিটেন পাস করার কথা। আমার ধারণা একজন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষা পাস করার জন্য 1000 আওয়ার স্টাডি, 1000 আওয়ার স্টাডি এনাফ টাইম। রিটেন পাস করার জন্য 1000 ঘন্টা যথেষ্ট, তবে ভালো রেজাল্ট করার জন্য 1500 ঘন্টা আরো বেশি পড়াশোনা করতে হতে পারে। এখন যেহেতু আমরা এক্সপার্ট নই বা বিসিএস এর আমরা বিশেষজ্ঞ না, কিন্তু আমরা বিসিএস নিয়ে কাজ করি এবং আমাদের প্রতিষ্ঠানে একটা গুডউইল আছে এরকম যে আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে আইকন যেটাকে বলে সেটা হচ্ছে অনলি বিসিএস কোচিং। আমার প্রতিষ্ঠানে তো সব জায়গায় লেখা থাকে, যেহেতু আমরা বিসিএস ছাড়া অন্য কোনো কোচিং করাই না, সেহেতু আমাদের ভাবনা শুধুই বিসিএস নিয়ে। এখন একটা লোক যদি মাটি কাটা নিয়েও 6 মাস, 1 বছর, 2 বছর রিসার্চ করে, তাহলে মাটি কাটারও কিছু বিভিন্ন পদ্ধতি সে বের করবে, এটাই স্বাভাবিক। আমরা যেহেতু পড়াশোনা কম করলেও আমরা যেহেতু বিসিএস নিয়ে কাজ করছি এবং গত 2004 সাল থেকে আমার নিজের বিসিএস নিয়ে কাজ করার সুযোগ হয়েছে, সেহেতু কাজ করতে করতে আমরা এর মধ্যে কিছু ফাঁক ফোকর বের করেছি বা কিছু খুঁটিনাটি টেকনিক বের করেছি।
তো এই টেকনিকগুলো থেকে আমি কথাগুলো বলছি যে আপনি আসলে কি প্রার্থী, এটা যদি আগে সিলেক্ট করতে পারেন তাহলে আপনার জন্য কাজটা প্রথমেই সহজ হয়ে যাবে। যেমন 30তম বিসিএস থেকে আমি একটা ডায়লগ দিয়ে আসতেছি, সেটা হচ্ছে কি পড়তে হবে। এটা কোনো ইম্পর্টেন্ট কথা নয়, ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি না পড়লেও হবে। সুতরাং বিসিএস এর প্রিপারেশন হিউজ, আনলিমিটেড, কিন্তু সিলেবাস বুঝলে লিমিটেড। সো এই লিমিটেড পড়াশোনাটা আমরা সিলেবাস বুঝে যদি করতে পারি তাহলে কাজটা সহজ হবে। 43তম বিসিএস জন্য এই জিনিসটা বের করা বা এটা বুঝে পড়াটা ইম্পর্টেন্ট। আমি এখানে কি করেছি, আমি এখানে দেখিয়েছি যে টোটাল বিসিএস এর নাম্বার 900। টোটাল বিসিএস আমি আগে বলছি আপনি কি প্রার্থী, বিসিএস প্রার্থী। তো বিসিএস মানে হচ্ছে রিটেন পরীক্ষা, বিসিএস মানে প্রিলিমিনারি পরীক্ষা নয়। প্রিলিমিনারি পরীক্ষা বিসিএস এ কখনো ছিল না, এটা 10ম বিসিএস এর পরে যুক্ত হয়েছে। কেন? কারণ এত বেশি প্রার্থী আবেদন করা শুরু করেছে যে ওনারা সরাসরি প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া বা বিসিএস পরীক্ষা নিতে পারছে না। সেই জন্যই এই প্রিলিমিনারি মানে বাছাই, মানে আপনাকে বাদ দেওয়ার জন্য একটা সিস্টেম চালু করেছে যার নাম প্রিলিমিনারি। সুতরাং এটা কোনো বিসিএস পরীক্ষা নয়। তো বিসিএস প্রার্থী যদি আপনি হন তাহলে আপনার সামনে পরীক্ষা হচ্ছে 900 নম্বরের। আমি এখানে দুটা ভাগে ভাগ করে ফেলেছি। একটা হচ্ছে অপেক্ষাকৃত টাফ, অপেক্ষাকৃত, সবার জন্য সবকিছু টাফ তা নাও হতে পারে, কিন্তু অপেক্ষাকৃত টাফ জেনারেল পেপার। যেমন আমি মনে করছি বাংলা ব্যাকরণ বাংলা ছেলেমেয়েদের জন্য কঠিন। যারা বাংলা নিয়ে অনার্স মাস্টার্স করেছে, রিসার্চ করেছে, তাদেরও ব্যাকরণের মূল হয়, কারণ ওনারা যেটা করছে সেটা সাহিত্য। তারপর হচ্ছে বাংলা লিটারেচার, এটা বাংলার মধ্যে তুলনামূলক কঠিন। আমার তো এটা কোনো কাজ নেই, অবশ্য ভালো। আমার মানে মাইক্রোফোন একটা ধরছিল, সেটা ভাববো না, মাইক্রোফোন ধরে না দিলে তো আমার কথা আসে। তো বাংলা লিটারেচার এটাও কঠিন। কেন? কারণ এখানে আসলে স্পেসিফিক পড়াশোনা করার সুযোগ আছে। টোটাল যদি বিসিএস এ বলেন টোটাল বিসিএস এ কি সহজ, তাহলে কিন্তু বাংলা লিটারেচার না বুঝলে আর না বুঝলে কিন্তু এটা অনেক কঠিন। কারণ একটা উদাহরণ দিই কেন কঠিন। চট্টগ্রামের কয়েকজন কবি সাহিত্যিক আছে, লুই পা, কান্ন পা, এই সরব পা, কি কি যেন আছে না, এখান থেকে শুরু করে নির্মলেন্দু গুণ স্যার পর্যন্ত, হুমায়ুন আহমেদ স্যার পর্যন্ত বাংলা লিটারেচারে এটা সিলেবাস। এখন কত হবে কবি সাহিত্যিক? 1000-2000 তো হবে, এটা ডেফিনেটলি। এটা আপনার সিলেবাসের মধ্যে আছে। আপনি যদি বুঝে পড়েন তাহলে আমি বলছি 60 থেকে 65 বা 70 কবি সাহিত্যিক পড়লে হবে। কেন হবে? ফার্স্ট হওয়ার জন্য হবে না, কিন্তু পাস করার জন্য হবে। সো এই জায়গাটাতে রিটেন পরীক্ষায় এটা কঠিন। টেকনোলজি, পদার্থবিজ্ঞান বা কম্পিউটার সায়েন্স বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার, এরা ছাড়া বাকিদের জন্য টেকনোলজির পার্টটা কঠিন। টেকনোলজিতে আবার দুটা পার্ট আছে, একটা ইলেকট্রনিক্স 15 নাম্বার আর কম্পিউটার আছে 25 নাম্বার। ম্যাথ আমাদের 95% এর জন্য কঠিন, 95%। আর এটা কি লিখলে আমার এখানে আসবে? এটার মধ্যে লেখা আসবে? এখানে না লেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জাতীয় প্রবলেম, মানে জাতীয় সমস্যা। আমরা দেখেছি যে 900 নম্বরে যদি আমি এভারেজ একটা কঠিন পার্ট বের করি তাহলে এই কঠিন পার্টটা দাঁড়াবে 365 নাম্বার। কঠিন পার্ট এটা এভারেজ প্রার্থীরা কঠিন সবার জন্য। কিছু কিছু প্রার্থীর জন্য আবার ইংরেজি সহজ, কারো কারোর জন্য ম্যাথ সহজ, তারা ম্যাথ থেকে পড়াশোনা করছে, এটা খুব সহজ। আর এই 900 নম্বরের মধ্যে আমরা একটা সহজ পার্ট বের করি, সহজ, সেটা আমার দৃষ্টিতে 535 নম্বর। কি কি? এখানে বাংলাদেশ বিষয়াবলী হচ্ছে 200 নাম্বার। কেন এটাকে আমি সহজ বলেছি? যদি এখানে নাম্বার তোলার সুযোগ আছে বা নাম্বার কম বেশি হওয়ার সুযোগ আছে, কিন্তু একটা বিষয় গ্যারান্টি, সেটা হচ্ছে ফেল করার সুযোগ নেই। এখানে আপনি যদি কোনো স্টাডি না করেন তাও 200 নম্বরে আপনি 60 নিচে নাম্বার পেতে পারেন না, ইম্পসিবল। ইন্টারন্যাশনাল পাস সেম 100 নম্বরে বিসিএস লিখিত পরীক্ষায় 2 ধরনের পাস।
একটা হচ্ছে আপনাকে কম্বাইন্ডলি 900-এর মধ্যে 450 নাম্বার পেতে হবে, আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা সাবজেক্টে আপনাকে 30% নাম্বার পেতেই হবে, তা না হলে ওই সাবজেক্টে শূন্য দেখা। তো ফেল কি 30%, মানে আপনি ইন্টারন্যাশনাল ব্যাটসে 30-এর নিচে নাম্বার পেতে পারেন না। শুধু 6 মাস পত্রিকার কলাম পড়লেই এই দুটো সাবজেক্টে 50% নাম্বার ক্যারি করা সম্ভব, এটা আমি বিলিভ করি। 6 মাস পত্রিকার কলাম পড়লে এনি পার্সেন্ট ডেলি সায়েন্স, সাধারণ বিজ্ঞান, ক্লাস 9 এর সাধারণ বিজ্ঞান বই আছে যেটা আমরা সবাই পড়েছি, এই বই পড়লে এই 60 নাম্বারের মধ্যে আপনি 35-40 পাবেন। 50 নাম্বার হচ্ছে মেন্টাল এবিলিটি, এই মুহূর্তে পরীক্ষা দিলেও 20-এর নিচে পাবেন না এই মুহূর্তে। আবার এখানে একটা কথা আছে, আজীবন পড়লেও 50-এ 50 পাবেন না। আর বাংলা আছে 125 নাম্বার, এই বাংলা পার্টে আমি আলাদা করেছি কি কি, রচনা 40 নাম্বার, ভাব সম্প্রসারণ 20 নাম্বার, সারাংশ 20 নাকি 20 নাম্বার, তারপরে হচ্ছে কি বলে কি জানি ট্রান্সলেশন আছে বাংলা, এটা হচ্ছে কঠিন পাঠ আমি নিয়ে গেছি, গ্রন্থ সমালোচনা 15 নাম্বার, কাল্পনিক সংলাপ 15 নাম্বার, এসব মিলে 125 নাম্বার আছে বাংলা। এখন দেখেন বাংলা রচনা ডেফিনেটলি সহজ হবে। সহজ কেন বলছি, কারণ 40 নম্বরের মধ্যে আপনি 10 পাবেন, 40 নম্বরের মধ্যে আপনি 20-এর উপরে নাম্বার পাবেন যাই লেখেন, কারণ এইটুক লেখার মতো এবিলিটি আছে বিদায় তো আপনি বিসিএস প্রার্থী। তারপরে ভাব সম্প্রসারণ, সারাংশ এগুলো আপনি পারার কথা। হ্যাঁ, আমি বলছি না আপনি এক্সপার্ট সবকিছু পারেন, কিন্তু ফেল করবেন না এটা কেন, তাহলে এই 535 নম্বরে হচ্ছে আপনি ফেল করবেন, এটা নিশ্চিত। অনার্স পাস করা একজন প্রার্থী যদি অনার্স পাস করেই লিখিত পরীক্ষার এই অংশের পরীক্ষা দেয় তো সে ফেল করবে না। ফেল মানে কত, 30%-এর নিচে নাম্বার পাবে। এখন আপনি একটা বিষয় একবার নিজেকে কোশ্চেন করেন, বিসিএস এ আসলে আপনার কোনটা ইম্পর্টেন্ট? প্রিলিমিনারি পরীক্ষায় ফার্স্ট হওয়া ইম্পর্টেন্ট নাকি লিখিত পরীক্ষায় ফার্স্ট হওয়া ইম্পর্টেন্ট? আপনি নিশ্চয়ই বলবেন যে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে পাস করার পরীক্ষা আর লিখিত পরীক্ষা হচ্ছে বেশি স্কোর তোলার পরীক্ষা। তাহলে এখানে যত বেশি স্কোর পাবেন তত আপনার ক্যাডার নির্ধারণ বা ক্যাডার পাওয়ার সম্ভাবনা বেশি হবে। ইভেন এমনও হতে পারে যদি আপনি এই 900 নম্বরের মধ্যে একটা ভালো স্কোর পান তাহলে আপনার ভাইভাতে কোনো রকমে পাস করলেও চাকরি হতে পারে, এই রেকর্ড কিন্তু আমাদের অনেক আছে। সো আমি আপনাদেরকে এই অংশটাকে দুটো ভাগে ভাগ করেছি। যারা 43তম প্রার্থী, আমার বিবেচনায় বা আমার মতে তাদের প্রস্তুতিটার ক্ষেত্রে এই অংশটাকে অফ করে দিয়ে এই অংশটাকে আগে পড়া উচিত, যে অংশে তার ফেল করার সম্ভাবনা থাকে। এখন ফেল করার সম্ভাবনা কেমন? আমরা দেখেছি যে 35, 36, 37, 38 এই বিসিএস গুলোর অলরেডি লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। আমি জানি না করোনার কারণে হতে পারে, গত বছরের 8 জানুয়ারি 40তম লিখিত পরীক্ষা শেষ হয়েছে। স্টিল নাও এখনো লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়নি। অথচ পিএসসি যখন অ্যানালগ ছিল তখন কিন্তু রেজাল্ট 3 মাস 3.5 মাসে হয়ে যেত। 27, 28, 29, 30 এই সকল বিসিএস এর রেজাল্ট 3-4 মাসের মধ্যেই হয়েছে। এবং 28তম বিসিএস থেকে এ পর্যন্ত পিএসসিতে কোনো করাপশন হয়েছে এমন রেকর্ড নাই। তো বর্তমানে আমাকে যদি কেউ কোশ্চেন করে যে ভাইয়া গভর্নমেন্ট জবের মধ্যে কোনটা সবচেয়ে সেফ নিরাপদ, যে আমি পড়াশোনা করে চাকরিটা পাবো, আমি বলবো অবভিয়াসলি বিসিএস। কারণ এই জায়গাটাতে 100% আপনার স্টাডি ছাড়া অন্য কোনো ওয়ে নেই। তো আমরা যদি লিখিত এই 35তম বিসিএস দেখি তাহলে আমরা দেখবো 20,398 জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় কোয়ালিফাই করেছে, মাত্র 6,088 জন লিখিত পরীক্ষা পাস করেছে, মানে ভাইভা দিয়েছে। 36তম বিসিএস এর আমার একুরেট মনে নাই 13,000 সামথিং প্রার্থী লিখিত প্রিলিমিনারি পরীক্ষা কোয়ালিফাই করেছে, 5,999 না 5,998 জন, কত মানে 79 এর হতে পারে,
মানে 6000 এর নিচে প্রার্থী লিখিত পরীক্ষা পাশ করেছে, মানে ভাইবা দিয়েছে। তার মানে কি, আমরা দেখেছি আগে, অর্থাৎ বিফোর 35 এর আগে বিসিএস গুলাতে আমরা দেখেছি যে 70% প্রার্থী লিখিত পরীক্ষায় পাশ করত, আর এখন আমরা দেখছি 70% ক্যান্ডিডেট লিখিত পরীক্ষায় ফেল করে। যদিও 38তম বিসিএস এর সংখ্যা হয়েছে প্রায় 60% ফেল করেছে, 40% পাস করেছে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে লিখিত পরীক্ষাও ফেলের একটা সিস্টেম আছে এবং অনেক প্রার্থী, ম্যাক্সিমাম প্রার্থী ফেল করে। তাহলে এত কষ্ট করে 2 বছর 3 বছর চেষ্টা করে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার কি দরকার যদি লিখিত পরীক্ষাতে পাশের বা ভালো স্কোর পাওয়ার একটা এবিলিটি না হয়? সো আমি আবার বলছি, 1000 আওয়ার প্রিলিমিনারির জন্য প্রিপারেশন টাইম রেখে দিয়ে বাকি টাইমটুকু যদি কোনো প্রার্থী শুরু থেকেই লিখিত পরীক্ষার সিলেবাস থেকে মাথায় রেখে স্টাডি করে, তাহলে তার জন্য প্রথমবার ক্যাডার হওয়া সহজ। আর লিখিত পরীক্ষার ক্ষেত্রে সে কি পড়বে, আমি যদি এখানে লিখতে পারতাম সবচেয়ে বেশি ভালো হতো। এই লেখাগুলো তো আমার দরকার ছিল না, এগুলো তো আমি এখানে লিখতে পারি, এগুলো আমি লিখতে পারলে আমার জন্য বেশি ইজি হতো। তাহলে আমরা 3টা পার্টে বিসিএসটাকে, 3টা পার্টে আমরা বিসিএস এর প্রিপারেশনটাকে নির্ধারণ করব। 3টা পার্ট আমি একটু দেখাচ্ছি, এটা আপনি একটু ওয়েট করেন। একটা পার্ট হবে হচ্ছে just wait please. এখন আমি লিখতে পারবো, এটা আপনারা চেঞ্জ করার সময় এটা আপনারা আমরা এই যে আমি কোন জিনিসগুলো লিখে ফেলি, এগুলো তো আমার ঠোঁটস্থ হয়ে আছে। ওই আমরা হোয়াইট করবো, হোয়াইট। আমরা 900 নম্বরে পরীক্ষাটাকে আমরা 2 অংশে ভাগ করেছি। একটা অংশ হচ্ছে ইংলিশ, 200 নম্বর। যদিও ইংলিশটাকে আমরা 200 নম্বর না লিখে সরাসরি ভাবে 215 নম্বর লিখতে পারি। 215 নম্বর নিশ্চয় মনে আছে, সেটা হচ্ছে বাংলা অনুবাদ। তারপরে হচ্ছে ম্যাথ। আমি অনেকদিন সেমিনারের বাইরে জন্য টুকটাক কিছু বুঝতে পারতে পারি, 50 নম্বর ম্যাথ। তারপর হচ্ছে ডিএস মানে টেকনোলজি হচ্ছে 40 নম্বর। তারপরে হচ্ছে বাংলা হচ্ছে কত, 60 নম্বর, মেবি 365 নম্বর। আরেকটা পার্টে আমরা লিখব হচ্ছে বাংলাদেশ বিষয় 200 নম্বর, আন্তর্জাতিক বিষয়ে 100 নম্বর, ডেইলি সায়েন্স দৈনন্দিন বিজ্ঞান 60 নম্বর। তারপর হচ্ছে মেন্টাল এবিলিটি 50 নম্বর। আর বাংলা এই অংশ আছে হচ্ছে 125 নম্বর। এই মোট হচ্ছে 535 নম্বর। এটা হচ্ছে বিশেষ, এটা ওখানে লেখা আছে, খুব সুন্দর দেখা যাচ্ছে আশা করছি। তাহলে এখন এটার সাথে আমরা প্রিলিমিনারিটাকে যোগ করে ফেলি। কিভাবে? আমরা যদি দেখি, যদি আমরা মনে করি যাদের জন্য এই অংশটা কঠিন, তাদের জন্য ডেফিনেটলি এই প্রিলিমিনারি পরীক্ষা। এখন আমরা 200 নম্বরের প্রিলিকে ভাগ করব। তাদের জন্য ডেফিনেটলি 35 নম্বর কঠিন ইংলিশে, তার জন্য ডেফিনেটলি ম্যাথের 15 নম্বর কঠিন, ডেফিনেটলি টেকনোলজির 15 নম্বর কঠিন, ডেফিনেটলি বাংলা বাংলা 35 নম্বর কঠিন।
ডেফিনেটলি যারা এটা কঠিন মনে করবে তাহলে এই যে যোগ হলো প্লাস 100 নাম্বার। আবার যদি আমরা এখানে এটাকে আসলে করা যাবে না, আমরা এখানে আবার বাংলাদেশের পেয়ার্সের নাম্বার হচ্ছে কত কত নাম্বার যেন 30, তারপর ইন্টারন্যাশনাল পেয়ার্সের নাম্বার হচ্ছে 20, সাধারণ দৈনন্দিন বিজ্ঞানের নাম্বার হচ্ছে 15, তারপরে মেন্টাল এবিলিটির নাম্বার 15, তারপরে হচ্ছে এখানে হচ্ছে এনভায়রনমেন্ট জিওগ্রাফি 10, নৈতিকতা মূল্যবোধ 10। এই এই বিষয়টাকে আমরা এইভাবে লিখতে পারি যে বাংলাদেশের পেয়ার্স নাম্বার হচ্ছে 40 লিখতে পারি, যদিও এটা আমরা আলাদা করে লেখা। তাহলে এখানে কি হলো এই যে আবার 100। এখন যারা এটাকে আমরা তুলনামূলক সহজ ভাববো, ডেফিনেটলি এটাও সহজ। এখন আমরা যদি এই দুটা নাম রাখি প্রিলিমিনারি সেশন, তাহলে আমরা এই 100 নাম্বারকে বলবো আন্ডারস্ট্যান্ডিং, আর এই 100 নাম্বারের নাম রাখবো মেমোরাইজিং। এটা হচ্ছে মনে রাখার বিষয়, এটা হচ্ছে বুঝার বিষয়। আমাদের প্রার্থীরা যেটা করে সেটা হচ্ছে প্রার্থীরা একটা দোষ আছে, সেটা হচ্ছে তারা যাহা বেশি পারে তাহাই বেশি পড়ে, আর যাহা পারে না তাহা পড়ে। এটা হচ্ছে কমন প্রার্থী, আমি সবাইকে এক জায়গায় আনছি না, এটা হচ্ছে কমন পিপলের জন্য। এখন দেখেন এই প্রার্থীদের মধ্যে এই বাংলাদেশের পেয়ার্স 30 নাম্বার, ইন্টারন্যাশনাল পেয়ার্স 20 নাম্বার, দৈনন্দিন বিজ্ঞান 15 নাম্বার, মেন্টাল এবিলিটি 15 নাম্বার, এনভায়রনমেন্ট জিওগ্রাফি 10, নৈতিকতা মূল্যবোধ 10। আসলে আসলে এই পুরোটাই আমরা একটা নাম রাখি অল আর জি কে, অল আর জি কে, পুরোটাই জেনারেল নলেজ। এই জেনারেল নলেজের বিষয়টা হচ্ছে এখানে বুঝার কোনো বিষয় নাই, এখানে হচ্ছে মনে রাখার বিষয়। এখন এইটা মনে রাখার জন্য কি পড়বো, কি পড়া যায়? বাজার থেকে একটা ডাইজেস্ট বই কিনে পড়লে হবে, কিন্তু মনে রাখতে হবে এইটাকে যদি আমি এইটার সাথে মিলিয়ে পড়ি তাহলে সেটা ডাইজেস্ট থেকে আসবে না। তাহলে কি ভাই ডাইজেস্ট পড়বো না? না, অবশ্যই পড়বেন পরীক্ষার 15 দিন আগে। পরীক্ষার 15 দিন আগে কমন পেপার সবার জন্য ডাইজেস্ট ছাড়া কোনো পড়াশোনার দরকার নেই। কিন্তু সারা বছর ডাইজেস্ট পড়ার বা সারা বছর কি বলে জব সলিউশন পড়ার তো কোনো মানে নেই। আমি বিসিএস থেকে কয়েকটা বইকে একদম 100% ক্রস করে দিয়েছি, ক্রস বা কোনো প্রয়োজন নেই। যার একটা হচ্ছে জব সলিউশন, কোনো প্রয়োজন নাই, কোনো টাইমেই প্রয়োজন নেই, সেটা 3 মাস আগে হোক আর 1 বছর আগে হোক আর 3 দিন আগে হোক, নো নিড। তারপরে হচ্ছে কি জানি কারেন্ট অ্যাফেয়ার্স, নো নিড। কারেন্ট অ্যাফেয়ার্স একটা বই পড়া যায় পরীক্ষার আগে যেটা বের হয়। তারপরে হচ্ছে কি জানো ভোকাবুলারি বই, নো নিড। গাইড, হ্যাঁ গাইড পড়া যায় পরীক্ষার 3 মাস আগে। তারপরে ডাইজেস্ট পরীক্ষার 15 দিন আগে। এগুলো সারা বছর পড়ার কোনো মানে। তাহলে এখন আমরা এখানে কিন্তু একটা কাজ অলরেডি করে ফেলেছি, সেটা হচ্ছে এই টোটাল জিনিসটা যদি আমরা একটা জায়গায় নিয়ে আসি, পুরো জিনিসটা, তাহলে আমরা এটাকে যদি আমরা একটা জায়গায় নিয়ে আসি আর এটাকে যদি আমরা একটা জায়গায় রাখি, তাহলে আমাদের প্রিপারেশনটা খুব সহজ হবে। প্রিপারেশন আমি আবার বলছি, এখানে কি কি রাখছি? ইংলিশ, ম্যাথ, টেকনোলজি, বাংলা, লিটারেচার এবং ব্যাকরণ। আর এখানে রাখছি বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, সাধারণ বিজ্ঞান, তারপরে মেন্টাল অ্যাবিলিটি, বাংলা, এই পার্ট। একটা কথা এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেকেই এবং অনেক এক্সপার্ট এই কথাটা বলে যে বিসিএস এর প্রিলি এবং রিটেন আলাদা আলাদা। দেখি আমাকে আপনারা একটু দেখান তো কোথায় আলাদা পেলেন? সাবজেক্ট কিন্তু সেম, শুধু পড়ার ধরনটা আলাদা। এখন কেউ যদি নিজেকে বিসিএস প্রার্থী মনে করে তাহলে সে প্রিপারেশন নেবে এরকম, আর যদি কেউ নিজেকে প্রিলি প্রার্থী ভাবে তাহলে সে প্রিপারেশন নেবে এরকম। সুতরাং আমার অনুরোধ থাকবে যে আমরা টোটাল টাইমটাকে অনলি 43তম ক্যান্ডিডেট অনলি বা 44তম একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু আমার এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমরা আশা করছি আমরা আগামী মাসে মানে আমাদের অফলাইন খুলে দিলেই
হয়তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিলেই আমরা 44তম বিসিএস এর কার্যক্রম শুরু করে দেব। তো যারা এখন ন্যাশনাল ইউনিভার্সিটি যারা যদি কেউ 43তম বিসিএস দিতে না পারে, তারা ইচ্ছে করলেই 44তম বিসিএস এর আমাদের কার্যক্রমে যুক্ত হতে পারবে। কারণ যে করোনার প্রায় 1 ইয়ার, 1 বছর আমরা কি বলে আর্থিকভাবে সামাজিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত। আমরা এই কারণে আমাদের 44তম বিসিএস এর কার্যক্রম শুরু করে দিব। আমি বলছি যে আমরা যদি বিসিএসটাকে 10 মাস সময় হাতে রেখে, 43তম প্রার্থী বলছি, হাতে রেখে টাইমটাকে এরকম ভাগ করে নিই। টাইমটা এই অনুষ্ঠানটা কি ভালো দেখা যাচ্ছে? ক্লিয়ার? তো টাইমটাকে যদি আমরা ভাগ করে নিই, তাহলে আমরা টোটাল টাইমটাকে 3টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে টোটাল বিসিএস এর কঠিন অংশ। টোটাল বিসিএস এর কঠিন অংশ, এর নাম রাখছি কি মনে আছে তো? আন্ডারস্ট্যান্ডিং। আর একটা হচ্ছে রিটেন পরীক্ষার অংশ, একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার অংশ। অর্থাৎ একটা রিটেনের সহজ অংশ, একটা প্রিলি সহজ অংশ, আর একটা হচ্ছে টোটাল কঠিন অংশ। তাহলে আমরা প্রিলিমিনারি 43তম বিসিএস এর কি বলে পরীক্ষা হওয়ার 2 মাস আগ পর্যন্ত আমরা বিসিএস এর রিটেন কঠিন অংশটাকে ভালো করে পড়ব, আর সহজ অংশটাকে টাচ করব। আমাদের টার্গেট থাকবে যাতে করে আমাদের এই অংশটা আমরা ফেল ঠেকাতে পারি, অর্থাৎ 50% নাম্বার যেন নিশ্চিত করতে পারি। আর আফটার প্রিলি তাহলে আমরা 3টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার 2 মাস আগ পর্যন্ত, একটা হচ্ছে 2 মাস আগে, আর একটা হচ্ছে আফটার প্রিলি। এখন আগে আমি কথাগুলো বলতাম যে বিফোর সার্কুলার, আফটার সার্কুলার, আফটার প্রিলি। তাহলে এখন আমরা কঠিন অংশটাকে আগামী 3-4 মাস স্টাডি করব একসাথে। কি হবে? আমি আগে বলছি এই 35 সাথে এই 215 নম্বরের 90% মিল আছে, এই 15 নম্বরের সাথে এই 50 নম্বরের 100% মিল আছে, এই 15 নম্বরের সাথে এটা মিল আছে, এটার সাথে এটা মিল আছে, আমরা একত্র করে পড়তে পারি। আর প্রিলিমিনারি পরীক্ষার 2 মাস আগে আমরা এটাকে ভালো করে পড়বো। টার্গেট নাম্বার হবে 65%। এই কারণে তাহলে 65 প্লাস 50 ইকুয়াল টু 150, অর্থাৎ 115। আই হোপ, আমার বিশ্বাস, যে কোনো এমসিকিউ কোশ্চেন উইথ নেগেটিভ মার্কিং 120 নাম্বার সেফ, এটা আমার বিশ্বাস। আফটার প্রিলি পাস করার পরে আমরা এই অংশটাকে ভালো করে পড়বো, এইটাকে রিভাইজ করবো। কোনটা? 350 নাম্বার রিভাইজ পড়ে রাখবো। এখন টার্গেট কি? 50% নাম্বার পাওয়া, আর এখানে টার্গেট হচ্ছে 65% নাম্বার পাওয়া। দুটা মিলে এভারেজ করে দাঁড়াবে হচ্ছে 57, 58 বা 60% নাম্বার। যদিও রিটেন পরীক্ষার কত নাম্বার সেফ এটা নির্ভর করবে কোশ্চেনের মানের উপর। তো দুটা মিলে যদি আপনি 60% নাম্বার রিটেনে ক্যারি করতে পারেন, আই হোপ, আমার আশা, আপনি একটা ভালো চাকরি পাবেন। সেক্ষেত্রে ভাইভাতে আপনি 120, 30, 40, 120 থেকে 140 নাম্বার টার্গেট করলে হবে। তাহলে এরকম যদি একটা পরিকল্পিত প্রস্তুতি হয়, প্রথমবার চাকরি পাওয়া সহজ হবে। আমি আশা করছি আপনারা আমার সাথে একমত হবেন। তাহলে আমি এই টোটাল কথাটাকে 1 মিনিট আরেকবার রিভিউ করি। আমরা প্রথমে নিজেকে একজন বিসিএস প্রার্থী ভাববো। এই কারণে আমরা বিসিএস পরীক্ষার অংশটাকে 2টা অংশে ভাগ করব, যার কাছে যেটা যেভাবে কঠিন মনে হয়। আবার এখানে এই সব ইংরেজি থেকে পড়াশোনা করা প্রার্থীর জন্য এই কথাটা প্রয়োজন নাও হতে পারে, সে আবার এখান থেকে একটা উইক থাকতে পারে। একজন সিভিল ইঞ্জিনিয়ারের জন্য এই অংশটা নাও মিলতে পারে, একজন ডাক্তারের জন্য নাও মিলতে পারে, যে যেটা উইক ভাগ করে নেবে। কঠিন অংশটাকে আমরা প্রিলির সাথে মিলিয়ে পড়বো, আর প্রিলিমিনারি পরীক্ষার আগে আমরা এই 100 নাম্বার রিভাইজ দেব, এই 100 নাম্বারকে আমরা বারবার করব। এবং আফটার প্রিলি পাস করার পর আমরা এটাকে ভালো করে পড়বো। আর এটার জন্য এখনো কিছু প্রিপারেশন কিন্তু আমরা নেব, সেটা হচ্ছে পেপার। বিশেষ করে বাংলাদেশের পেপারস, ইন্টারন্যাশনাল পেপারস। আমি আরেকবার বলি যে 6 মাস যদি কোনো প্রার্থী পত্রিকার কলাম নিয়মিত পড়ে, সে প্রার্থী লিখিত পরীক্ষার 300 নাম্বার জেনারেল নলেজে
50% নাম্বার শুধু পেপার থেকে পাবে, কোনো ডাউট নেই। তো হ্যাঁ, পত্রিকা কলাম পড়ার জন্য একটা সুশান্ত বালের বাসায় রসগোল্লা, মানে আমি একটা রসগোল্লা প্রার্থীর জন্য করে দিয়েছি সংক্ষিপ্ত সম্পাদকীয়। এই বইটার সুবিধা হচ্ছে 1 মাসে 30 দিনে প্রথম আলো, ইত্তেফাক এবং ডেইলি স্টার পত্রিকায় যে কলামগুলো বিশেষ রিলেটেড থাকে সেগুলো সম্পাদকীয় থাকে। সুতরাং ওই একটা বই পড়লে পত্রিকা থেকে কলাম পড়া লাগবে না, কারণ অনেক সময় প্রার্থীরা কোন কলামটা পড়বে সেটা খুঁজে পাবে। তাহলে আমাদের এই বিষয়ে কথা শেষ, এবং আমরা আশা করছি প্রার্থীরা মিলিয়ে পড়তে পারবে। আমি 2-3টা সাবজেক্টের উদাহরণ দিতে চাই যে হাউ দিস পসিবল, যে আমরা কিভাবে ইংরেজি 35 নম্বর সাথে ইংরেজি 215 নম্বরে কি বলে একত্র করবো, কিভাবে ম্যাথ করবো, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। তারপরে আমরা আজকের অনুষ্ঠানে আমি বক্তব্য দিব 1 ঘন্টা 30 মিনিট, অলরেডি 45 মিনিট হ্যাজ গন। সো কালকে করবো কন্টিনিউ, সেটা বলে দিতে। হ্যাঁ বলে দিয়েছি, আগামীকালকে আবার ঠিক 8টায় শুরু করবো ইনশাআল্লাহ, 8টা 5-10 মিনিটের মধ্যে। এবং আগামীকালকে 1 ঘন্টা কথা বলবো হচ্ছে পদ নির্বাচন এবং ফর্ম পূরণ নিয়ে। আজকেও কিছুটা কথা বলবো, আজকে ফর্ম পূরণটা আমরা আজকে করে ফেলবো, আগামীকালকে হবে ক্যাডার চয়েস নিয়ে কথা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর হচ্ছে লাস্টে 30 মিনিট থাকবে হচ্ছে প্রশ্ন উত্তর। আমরা প্রশ্নগুলো আপনারা এখানে করে রাখবেন আজকের অনুষ্ঠান থেকে, আমরা এখান থেকে প্রশ্নগুলো নিয়ে একত্র করে আমরা সাজিয়ে সিরিয়াল বাই সিরিয়াল স্টেপ বাই স্টেপ অ্যান্সার দিব। তো আমরা ধারাবাহিক কথা আসছি যে আমরা কিভাবে ইংরেজিটাকে, আমি আবারও বলছি, এই বক্তব্যটা 41তম প্রার্থীর জন্য কোনোভাবেই প্রযোজ্য নয়। এই কথাগুলো 43 বা 44তম প্রার্থীর জন্য প্রযোজ্য, বা ভবিষ্যতে যারা বিসিএস পরীক্ষার্থী বা বিসিএস ট্রিমার। তো 41তম বিসিএস নিয়ে আমাদের শীঘ্রই প্রোগ্রাম করবো, খুব রিসেন্টলি একটা প্রোগ্রাম করবো 41তম প্রার্থীর এই মুহূর্তে করানো। তো আমরা কি বলে 43-44 যারা ভবিষ্যতে বিসিএস পরীক্ষা দিবে তাদের প্রস্তুতিটা কিভাবে হবে। আমি গত সেমিনারে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে আমার নিচের একটা আপন ভাগিনা কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ম্যাথে। তো সে আমাকে বলছে যে ভাইয়া, মামা আমি কোচিং এ গিয়ে কিছু ক্লাস টাস করতে পারি। আমি বলছি কোনো দরকার নাই, তুমি ইংরেজি লেখা শিখো, 35 থেকে 40 তোমার বিশেষ লিখিত পরীক্ষায় যে ম্যাথ গুলো আসছে এই টাইপের ম্যাথ করো, আর হচ্ছে পত্রিকা কলাম পড়ো, মানে সংক্ষিপ্ত সম্পাদকীয় পড়ো, তোমার বিশেষ হওয়ার জন্য আর কিছু লাগবে না। আমার নিজের ভাগিনাকে যেহেতু এই পরামর্শ দিয়েছি, সে ডেফিনেটলি প্রার্থীদের জন্য আমার কাছ থেকে এই পরামর্শ দেবে। আচ্ছা, তাহলে আমরা আসি যে আমরা ইংরেজিটাকে একসাথে পড়ব। তো প্রথমে আমরা ইংরেজির 35 নম্বর নিয়ে কথা বলি। এই 35 নম্বর হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার ইংলিশ। যা এখানে সিলেবাস দেওয়া আছে পিএসসির। আমার একদিন গত 1 বছর পরে সিলেবাসটা আদৌ মনে আছে কিনা জানি না, তাও একটু চেষ্টা করি। এখানে পিএসসি কতগুলো কথা বলে রাখছে সিলেবাসে। আপনারা কিন্তু যারা অনেকেই বলেন সিলেবাস দেখে পড়বেন, সিলেবাস দেখে পড়ো, যারা মুরব্বীদের অ্যাডভাইস শুনেন যে সিলেবাস দেখে পড়ো, এখন না পরিষ্কার দেখা যাচ্ছে। তো সিলেবাস দেখে পড়ো, দেখি আমি আপনাকে ইংরেজি সিলেবাসটা এখানে বলি, আপনারা একটু আমার সাথে দেখে পড়ার একটা সুযোগ তৈরি করে দেন। সেটা হচ্ছে সিলেবাসে লেখা আছে কি বলে পার্সোনেসিস, ইডিয়ামস এন্ড ফ্রেজ, ক্লজ, কারেকশন, তারপরে ট্রান্সফরমেশন, কম্পোজিশন, লিটারেচার। আর কিছু আছে 8টা সিলেবাস দেওয়া আছে। পার্সোনেসিস, ইডিয়ামস এন্ড ফ্রেজ, ক্লজ, কারেকশন, ওয়ার্ড, তারপরে হচ্ছে ট্রান্সফরমেশন, কম্পোজিশন, লিটারেচার। এই 8টা টপিক। এখন পার্সোনেসিস, ইডিয়ামস এন্ড ফ্রেজ, ক্লজ, কারেকশন, ওয়ার্ড, ট্রান্সফরমেশন, কম্পোজিশন, লিটারেচার। আমাকে একটু বলবেন এই জিনিসটা সিলেবাস দেখে কিভাবে সম্ভব? আর আমরা যদি 28 বিসিএস থেকে 40 বিসিএস পর্যন্ত এই 12টা বিসিএস কে অ্যানালাইজ করি, সাথে যদি এটাকেও আরো রিডিউস করে যদি আমরা 35 থেকে 40 বিসিএস কে অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখব এখানেও বাদ দিয়ে পড়ার অনেক সুযোগ থাকে। যেমন আমি একটু শেয়ার করে রাখি, দুঃখিত, আমি কোনো ধরনের বিসিএস ইংরেজির এক্সপার্ট নই, ইংরেজি আমি জানি না। আমি যে কোনো বিসিএস প্রার্থীদের থেকে ইংরেজি কম জানি, কিন্তু আমার কাজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমরা এইভাবে ভাগ করি যে পিএসসি যে অংশটা দিয়েছে তার মধ্যে একটা টপিক নাম রাখছে লিটারেচার,
আর 7টা টপিকের নাম দিয়েছে ল্যাঙ্গুয়েজ। পিএসসির ইংলিশ সিলেবাসে পরিষ্কার লেখা আছে লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তো এই 7টা টপিক হচ্ছে ল্যাঙ্গুয়েজ, একটা টপিক হচ্ছে লিটারেচার। ডেফিনেটলি আপনারা আমার সাথে একমত হবেন যে কোনো অবস্থাতেই লিটারেচার ইংরেজির মধ্যে পড়ে না। এটা নাম আমি রেখেছি জিকে। জিকে আমি লিটারেচারকে ইংলিশ বলতে রাজি না। কেন জিকে? কারণ এখানে জিকে মানে হচ্ছে মেমোরাইজিং। এখানে মেমোরাইজ করা ছাড়া কোনো উপায় নাই, এখানে আসলে বুঝার কিছু নাই। তাহলে মেমোরাইজ করার জন্য কি করতে হবে? আমাকে এই 28 থেকে 40 বা আপনার 30 থেকে 40 পর্যন্ত এই বিসিএস গুলোকে আমরা অ্যানালাইসিস করবো। সিলেবাসে কি আছে অ্যানালাইজ করে আমরা কিছু সংখ্যক কবি সাহিত্যিকের নাম পড়ে মনে রাখবো। এটা হচ্ছে কাজ। কতজন হতে পারে? 12 থেকে 15 জন। হ্যাঁ না? কেন? কারণ কারোরই 15 নাম্বার পাওয়ার ইচ্ছা নাই, সবারই টার্গেট হচ্ছে 10-12 নাম্বার ক্যারি করা। সো এখানে আমরা পেলাম যে 35 নম্বরের মধ্যে 15 নাম্বার, সরি আমরা এখানে এইভাবে এখানে হচ্ছে 15 নাম্বার আর এখানে হচ্ছে 20 নাম্বার। তাহলে এই 15 নাম্বারের কি লিটারেচার, 20 নাম্বার কি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের টপিক কটা? 7টা। লিটারেচার টপিক কটা? একটা। এটা আমি রাখি। এখন লিটারেচারকে আমরা কি বললাম? জিকে। জিকে আমরা কখন পড়বো বলছি? আমাদের কি প্ল্যানটা যদি মনে থাকে তাহলে যারা মোবাইলে দেখছো তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো লিটারেচার আমরা কখন পড়বো? কারণ এটা কিন্তু আমাদের হার্ড টপিকের মধ্যে নাই, এটা সফট টপিকের মধ্যে আছে, সহজ তুলনামূলক। আর 20 নাম্বার হচ্ছে আমাদের ইংলিশ। এখন এই 20 নাম্বারের সাথে আমরা পরবর্তী 215 নাম্বারের সাথে কি বলে কম্পেয়ার করবো বা আমরা একত্র করব। এইটার জন্য আমরা এটাকে দুটো অংশে ভাগ করে ফেলি ল্যাঙ্গুয়েজকে। একটা অংশের নাম হচ্ছে গ্রামার, আর একটা অংশের নাম আমরা যদি দেখি যে গ্রামার অংশ থেকে প্রশ্ন হয় 8 থেকে 10টা, আর ওয়ার্ড থেকে প্রশ্ন হয় 10 থেকে 12টা। এটা আমি কোথা থেকে নিয়েছি? 28 থেকে 40 বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার কোশ্চেন অ্যানালাইজ করি। এখন দেখি গ্রামার এই 7টা টপিকের মধ্যে আমরা দুটা ভাগে ভাগ করে ফেলি। যে ভোকাবুলারি মানে কি? ওয়ার্ড। পিএসসি সিলেবাসে কি বলছে? ওয়ার্ড মানে ভোকাবুলারি। তাহলে ওয়ার্ড টপিক কয়টা? একটা। আর গ্রামার টপিক কয়টা? 6টা, বাকি 6টা। এখন এই গ্রামারকেও আমরা যদি কয়েকটা অংশে ভাগ করি তাহলে কোন গ্রামার অংশগুলো থেকে বেশি প্রশ্ন হয়? তাহলে গ্রামার যখন বলবো তখন আমাদের ফার্স্টে একটা টপিকের নাম মনে আসবে, এবং যেটা ছাড়া গ্রামার ইম্পসিবল, যেটা ছাড়া ইংরেজি লেখা ইম্পসিবল, তার নাম হচ্ছে পার্সোনাল। আমরা দেখেছি এই 8-10টা প্রশ্নের মধ্যে 5 থেকে 6টা প্রশ্ন আসে পার্সোনাল বা কারেকশন এই অংশ থেকে। পার্সোনাল বললে পার্সোনাল ভিতরে দুনিয়া সবকিছু দেওয়া আছে। আর বাকি 3 থেকে 4টা বা 5টা প্রশ্ন হয় গ্রামারের বাকি অংশগুলো থেকে। তাহলে কয়টা? এখানে রয়েছে 2টা পার্সোনাল এবং কারেকশন, আর বাকি 4টা টপিক থেকে প্রশ্ন হয় 3 থেকে 4টা বা 5টা। তো যারা বুদ্ধিমান প্রার্থী বা যারা সিলেবাস বুঝে পড়ার প্রার্থী ডেফিনেটলি তারা এই অংশগুলো অ্যানালাইসিস করেই পড়বে। আর ভোকাবুলারি কিন্তু এখানে 10 থেকে 12টা প্রশ্ন হয়। ভোকাবুলারির মধ্যে অনেকগুলো পার্ট আছে, ওয়ার্ড মিনিং, ওয়ার্ড রিলেশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে অ্যানালজি, যে বহু কিছু। ওকে, তারপরে আমরা এই অংশটাকে এই জায়গায় রেখে দিই যে এখানে আমি আরেকবার বলি, টোটাল নাম্বার 35। আমরা 15 নাম্বার হচ্ছে যার সাথে ইংরেজি কোনো সম্পর্ক নাই, যেটা হচ্ছে আসলে লিটারেচার। আর 20 নাম্বার হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ। এখানে 20 নাম্বারের জন্য পিএসসি টপিক দিয়েছে 7টাকে আমরা দুটা ভাগে ভাগ করে দিয়েছি। একটা হচ্ছে ভোকাবুলারি বা ওয়ার্ড, আর একটা হচ্ছে গ্রামার পার্ট। এখানে টপিক হচ্ছে 6টা। এই 6টা টপিকের নাম হচ্ছে পার্সোনাল, কারেকশন, ইডিয়মস এন্ড ফ্রেজ, ক্লজ, ট্রান্সফরমেশন, কম্পোজিশন। তাহলে পার্সোনাল কারেকশন অংশ থেকে প্রশ্ন হয় 5 থেকে 6টা বা 7টা, আর 3, 4টা, 5টা প্রশ্ন হয় বাকি টপিকগুলো থেকে। এখন আমি কিছু বলবো না, আপনি নির্ধারণ করেন। আমি যে কথাগুলো বলছি এটা পিএসসি বিভিন্ন বইতে বাজারে এই কি বলে 35 থেকে 28 থেকে 40 কোশ্চেন আছে, বা 35 থেকে 40 কোশ্চেন আছে। আপনি এটা অ্যানালাইজ করে দেখতে পারেন আমার ঠিক। তাহলে
আপনি কোন অংশ জোর দিবেন এটাকে আমার বলে দেওয়ার দরকার আছে। আমরা আসি আমাদের পরবর্তী অংশতে আমরা কিভাবে, আমি বলছি যে 80 থেকে 90% পিডির সাথে রিটেনে মিল আছে ইংলিশ। ইংলিশ মানে 20 নাম্বার। তাহলে আমরা আসি, আমরা বলছি এখানে 200 নাম্বার প্লাস বাংলা অনুবাদ 15 নাম্বার, মোট 215 নাম্বার। এই অংশের সাথে আমরা কিভাবে এটাকে সামঞ্জস্য করবো বা কিভাবে আমরা একসাথে পড়বো। তো এই 215 নাম্বারের আমরা একটু কি বলে বিস্তারিত বলি। এখানে কি কি পিএসসি কোশ্চেনে দেয়। প্রথমে আমরা আসি ট্রান্সলেশন রিট্রান্সলেশন 50 নাম্বার। ট্রান্সলেশন রিট্রান্সলেশন 50 নাম্বারের মধ্যে 25 নাম্বার 50 নাম্বার। এই 50 নাম্বার আমরা কারা কারা পারি এই মুহূর্তে। এখন ভাইয়া পার কি দরকার, এখানে তো প্লিজ এমসিকিউ প্রশ্ন হয়, এটা তো লাগবে না। আমি একটু পরে দেখাচ্ছি কিভাবে এটা না হলে হবে না। আমরা যারা যারা এই মুহূর্তে যেই কোনো বাংলাকে ইংরেজিতে লিখতে পারি তারা এটা পারে, আর যারা যেই কোনো বাংলাকে ইংরেজিতে লিখতে পারি না সঠিকভাবে তারা আসলে এটা পারে না। যারা আমরা এই অংশটা পারি না তারা কিন্তু রচনা কমন না আসলে 50 নাম্বার আননোন টপিক লেখা প্রায় অসম্ভব। তখন আমরা কি করব, যে আমরা রচনার প্যাটার্নে চলে যাব। যে প্যাটার্ন অনুযায়ী টুকটাক যা পারি, কুমিরের রচনা আসলে আমরা গরুর রচনা লিখে দিয়ে কুমিরের সাথে মিলাই দেব, বা যে কোনো রচনার কিছু কমন টপিক থাকে সেগুলো আমরা লিখে যাব। আলটিমেট কি 50 নাম্বার আমরা নাম্বার পাবো 10, 12, 15। তো যারা আমরা এই 100 নাম্বার পারি না তারা তো আসলে আমরা ইংরেজি পারি না, কিন্তু আমরা একটা জিনিস পারি, সেটা হচ্ছে গ্রামার। কেন? কারণ ক্লাস 1 থেকে এ পর্যন্ত আমরা ইংরেজি নিয়ে যা পড়েছি, আমরা যারা নন ইংলিশের ক্যান্ডিডেট বা ইংরেজি বাইরে থেকে আসছি, আসলে আমরা গ্রামার পড়েছি। তাহলে আর কি কি আছে? আর আছে হচ্ছে কি বলে কি টপিকগুলো জসিম, আমার তো এক বেশি করে মনে নেই। নিজের টপিকগুলো কি আছে? 20 নাম্বার হচ্ছে কি 50 নাম্বার আছে না, 50 নাম্বার হলো 30 নাম্বার আছে গ্রামার। 30 নাম্বার গ্রামারটা পড়ে নেই, তাহলে সামারি রাইটিং 20 নাম্বার হচ্ছে সামারি রাইটিং 20, ফিচার্স রাইটিং 20, ফিচার্স রাইটিং 20, ফিচার্স রাইটিং 20। তারপর হচ্ছে আর 20 নাম্বার আছে আর কি যেন একটা, আর হচ্ছে 15 নাম্বার হচ্ছে বাংলা অনুবাদ। এগুলো তো আমার ছোটস্থ বলতে পারছিস না কেন। 30 নাম্বার হচ্ছে গ্রামার, 30 নাম্বার হচ্ছে কম্প্রিহেনশন। ওকে, তাহলে এখন আসি আমরা এ পর্যন্ত যা আমরা পড়েছি তা হচ্ছে 30 নাম্বার গ্রামার। এখন 35 থেকে আমি আগে বলছি যে যারা বিসিএস প্রিলি এবং লিখিত পরীক্ষার প্রশ্ন পড়ে না বিগত বিসিএস এর, তাদের বিসিএস দেওয়ার দরকার নেই। কথাটা একটু হার্ড হয়ে যাচ্ছে, যে বিসিএস দেওয়ার দরকার আছে কিনা এটাকে আমি ডিসাইড করব। আসলে এইটা আমার পরামর্শ। কারণ আপনি বিসিএস দিয়ে কি করবেন, যে আপনি বিগত সালের কোশ্চেনগুলো দেখেন না, তাহলে আপনি বিসিএস এ কি পড়বেন? ওই জব সলিউশন পড়তে থাকেন, বিসিএস এর ধারে কাছেও যেতে পারবেন না, 500 দিতে পারবেন। তাহলে আমরা 35 থেকে 40 বিসিএস এর যদি রিটার্ন পরীক্ষার কোশ্চেনগুলো দেখি 35 থেকে 40, তাহলে আমরা দেখবো আমরা যারা অনার্স মাস্টার্স পাস করেছি তারা কেউই এই অংশে 15 নিচে নাম্বার পাবো না এখন পরীক্ষা দিলে। এখন কেন? কারণ এখানে ম্যাক্সিমাম বেসিক গ্রামার, আর এটার সাথে লেখার তেমন কোনো সম্পর্ক নাই। অর্থাৎ আমরা টুকটাক গ্রামার পারবো ঠিকই, কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স অনেকেই লিখতে পারবো না, বা এক পৃষ্ঠা সঠিক ইংরেজি লিখতে পারবো না। তাহলে এই টোটাল সরি আমরা এইটাকে বাদ দিই। 30 নম্বর হচ্ছে কম্প্রিহেনশন, আর লাস্টে 30 নম্বরটা আমি গ্রামার লিখি। তাহলে আমরা এই অংশে নাম্বার দাঁড়ায় হচ্ছে 185। এই অংশে নাম্বার দাঁড়াবে 185। তাহলে আমরা যারা ইংরেজি পারি না, ইংরেজি মানে কি, যারা এই 50 নাম্বার পারি না তারা 185 নাম্বার পারে। আমাকে একদিন এক ছোট ভাই প্রশ্ন করছে যে ভাইয়া আমি বিসিএস এ কি পড়াশোনা করব ইংরেজিতে, আমাদের টোটাল বিসিএস এ ইংরেজি নাম্বারে 50 পড়ো। সে আমাকে বলছে ভাইয়া আপনি মনে হয় ভুল করছেন, ইংরেজি মোট 200 নাম্বার। আমি বলছি না, ইংরেজি 50 নাম্বার। আমি যদি 50 নাম্বার পারো তাহলে সব পারো।
তো সে আমার সাথে, সে ভাবছে আমি হয়তো কোনো কারণে মানে অবচেতনে আছি বা কোনো কারণে আমি কি বলে মনোযোগ দিচ্ছি না। আমি বলছি যে আমি বুঝেই বলছি টোটাল ইংলিশে নাম্বার 50। কারণ আপনি দেখেন আমার সাথে একমত কিনা যে ইংরেজি এই 50 নাম্বার পার আমারই টোটাল নাম্বারটা পার। আমি এখানে আমার কাজের এক্সপিরিয়েন্স দিয়ে দুটা ভাগে ভাগ করেছি যে এটা আমরা কমন পিপল পারি না, আর কমন পিপল সবাই আমরা 30 নম্বরের মোটামুটি পাই। অর্থাৎ তাহলে আমাদের টার্গেট নাম্বার কি এখানে 20+ নাম্বার পাওয়া। যারা মোটামুটি ইংরেজি পায় তারা এখানে 25 নম্বর অনায়াসে পাবে, কিন্তু কেউই 30 পাবে না। আর টার্গেটটা হচ্ছে এখানে নাম্বার তোলা 100+, এখানে 100+, এটা হচ্ছে টার্গেট নাম্বার। এখানে 100+ নাম্বার তোলা সো টাফ, কারণ আপনি আমি টুকটাক বিচারলেন ভুলভাল ইংরেজি লিখতে পারলেও খাতাটা কিন্তু ইংরেজির একজন এক্সপার্ট কাটবে। এক্সপার্টের উদ্দেশ্যে লেখাই পরীক্ষা, কথাটা মনে রাখবেন, এটা আমার থিওরি। এক্সপার্টের উদ্দেশ্যে লেখাই হচ্ছে পরীক্ষা। সো এই এক্সপার্ট যখন খাতা কাটবে তখন উনি আপনার খাতার মধ্যে জাস্ট এইভাবে কয়েকটা ভুল দেবে, এটা আপনার খাতায় একটা পৃষ্ঠা, কয়েকটা এবার ভুল দেবে, দেখেন এই আপনি লিখেছেন উনি জাস্ট আন্ডারলাইন করবেন। এই পৃষ্ঠার মধ্যে 3টা ভুল পাইছে, এই 2টা গ্রামাটিক্যাল ভুল, একটা স্পেলিং। বাস প্রথম পৃষ্ঠা পড়ার পরেই টোটাল আপনার 40, 50, 60, 70, 80 পৃষ্ঠার খাতার আইডিয়া কিন্তু ওনার হয়ে গেছে। কারণ এক্সপার্ট মহিলারা যখন রান্না করে তখন পাতিলে সব ভাত টিপে দেখে না, একটাই দেখে। যারা আপনার খাতা কাটবে তারা ডেফিনেটলি ইংলিশে এক্সপার্ট, সব দেখা লাগবে না, ওই রচনার প্রথম 2 পৃষ্ঠা পড়লে উনি বুঝবে যে আপনি কি রচনা লিখতে পারেন। সো আমার পরামর্শ হচ্ছে আমরা এই বিসিএস রিটেনটাকে এই 50 নম্বরের ভিতরে নেব। এই 50 নম্বর কি? ট্রান্সলেশন রিট্রান্সলেশন। তার মানে কি আমরা যে কোনো ইংরেজিকে বাংলা লেখার চেষ্টা করব, যে কোনো বাংলাকে ইংরেজি লেখার চেষ্টা করব। এবার কিভাবে পাইয়া মিলল, দুটা মিলল কিভাবে? দুটা মিলছে এভাবে যে এই 185 নাম্বার লিখতে যা যা লাগবে তাহাই প্রিলি। আমি আবার বলছি, এই 185 নাম্বার লিখতে যাহা জায়গায় ইংরেজি জানতে হবে তাহাই প্রিলি, তাহাই 20 নাম্বার। মূলত তাহাই এই অংশ এবং এই অংশ। প্রিলিমিনারি পরীক্ষায় 20 নাম্বার ইংলিশে কত নাম্বার টার্গেট? 18, 20। আমার ধারণা ইংরেজির কোনো এক্সপার্ট বা ইংরেজি কোনো টিচার পরীক্ষা দিলেও 18, 20 পাবে না, আমার ধারণা। আমার মতে একজন প্রার্থীর ইংরেজি 20 নাম্বারের মধ্যে টার্গেট হওয়া উচিত 10 থেকে 12, আমার মতে। তো আমরা কত নাম্বার পাবো? 3-4 নাম্বার এখন পরীক্ষা দিলে পাবো, আর বাড়তি লাগবে হচ্ছে 8 থেকে 10 নাম্বার বা 7 থেকে 8 নাম্বার। তো 7 থেকে 8 নাম্বার আমরা বের করি। এক, ভোকাবুলারি থেকে আমরা 6 থেকে 7 নাম্বার টার্গেট করি। আর গ্রামারের মূল অংশ, আমি গ্রামারের মূল অংশ কেন বলছি? গ্রামারের টোটাল টপিক হচ্ছে 6টা, নাম্বার হচ্ছে 8 থেকে 10 বা 11। এর অংশের 2টা ভাগে ভাগ করেছি আমি। এটার নাম রাখছি বডি অর্থাৎ স্ট্রাকচার, আর এটার নাম রাখছি মেকআপ। মেকআপ মানে হচ্ছে আপনারা দেখবেন যারা সিনেমা দেখেন, তারা সিনেমার নায়িকাদেরকে যদি মেকআপ ছাড়া দেখেন তাহলে দেখবেন যে আস্তাগফিরুল্লাহ, ওনার নিয়ে আমি এত ফ্যান, অর্থাৎ ওনার আমি এত ভক্ত। যেমন কয়েকজন মেকআপ ছাড়া নায়িকাকে দেখেন, যেমন দীপিকা পাড়ুকোন, তারপর হচ্ছে আরো কয়েকজন আছে যারা মেকআপ ছাড়া আর মেকআপ আকাশ জমিন পার্থক্য। তার মানে কি? তার মানে হচ্ছে দীপিকা স্ট্রাকচারটা খুব ভালো, যেটাকে মেকআপ করলে তাকে সুন্দর হয়ে যায়। যদি স্ট্রাকচার ভালো হয় তাহলে মেকআপে কাজ হবে। যদি স্ট্রাকচার না থাকে, স্ট্রাকচার মানে কি বলছে? পার্সেপশন কারেকশন। যদি এই অংশটা না থাকে তাহলে মেকআপ দিয়ে সেটা কভার করা যাবে। সো আমি যদি শুধু ওয়ার্ড শিখি আর গ্রামারের স্ট্রাকচারটা রাখি তাহলে 10 থেকে 12 নাম্বার কি বলে ইংরেজিতে, ইংরেজি মানে কি 20 নাম্বার এখানে পাওয়া খুব একটা কঠিন বিষয় নয়। এখন তাহলে এর সাথে কি লাভ হবে? এর লাভ ভেরি সিম্পল। এই 185 নাম্বার লিখতে গেলে ডেফিনেটলি কি বলে পার্সেপশন কারেকশন এন্ড ওয়ার্ড, এটা লাগবেই। তাহলে আমি এত বড় টপিক পড়তে যাওয়ার টাইম কই? 185 নাম্বার আমরা এগুলো বাদ দিই, এত নাম্বার পড়ার দরকার নাই। আমরা শুধু ইংরেজির 50 নাম্বার। কত নাম্বার? অনলি 50। কি? এই ট্রান্সলেশন রিট্রান্সলেশন। আমরা এই 50 নাম্বার সাথে এই 20 নাম্বারকে মিলিয়ে পড়ব, এই 20 নাম্বার। তাহলে আমরা ইংলিশের এই 70 নাম্বারের প্রিপারেশন একসাথে নেব। আশা করছি বাকিগুলো অটোমেটিকলি কভার করব। সো
এই 20 নম্বরের মধ্যে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব হচ্ছে বেসিক গ্রামার অর্থাৎ পার্সেন্টেজ কারেকশন। এটা সবচেয়ে বেশি ভালো হচ্ছে ক্লাস 8 এর বই থেকে পড়লে। আর এটার জন্য আমরা গুরুত্ব দিব পেপার বা ইংরেজি পত্রিকা, যে কোনো একটা ইংরেজি পত্রিকার মাসে একটা কিনে একটা থেকে পড়ব। ভোকাবুলারি যদি কেউ ভোকাবুলারি বই থেকে পড়ে তাহলে তার না পড়াই উচিত। ভোকাবুলারি ইংরেজি ভোকাবুলারি বই পড়বে হচ্ছে ক্লাস 3, 4, 5, 6 এর বাচ্চারা বা আন্ডার এসএসসি, আন্ডার 10। কেন? কারণ এই বাচ্চাদের হাতে জীবনে হিউজ টাইম, দিনে 2টা করে ভোকাবুলারি মুখস্থ হলে দুনিয়ার ভোকাবুলারি মুখস্থ হয়ে যাবে। বিশেষ প্রার্থীর হাতে টাইম হচ্ছে 8 থেকে 10 মাস। সে যদি দিনে 2টা করে বা 5টা করে পড়ে তাহলে এক বছরে 365 গুণ 5 ইকুয়াল টু 1500 বা 1800 ওয়ার্ড দিয়ে সে বিশেষ কভার করতে পারবে। সুতরাং আর ভোকাবুলারি বই থেকে ভোকাবুলারি পড়া সবচেয়ে নেগেটিভ সাইড হচ্ছে এ দিয়ে এর ওয়ার্ড, বি দিয়ে বির ওয়ার্ড, সি দিয়ে সির ওয়ার্ড, অর্থাৎ অ্যালফাবেটিক সিস্টেম। এই অ্যালফাবেটিক সিস্টেমে পড়ার সময় যখন আপনি আই জে কে এলে যাবেন তখন এ বি সি ডি খেয়ে ফেলবেন। সো এটা একটা রং ওয়ে। বিসিএস এ রং ওয়ে প্রিপারেশন না হচ্ছে 95% ক্যান্ডিডেট। সুতরাং আমরা ভোকাবুলারি পড়বো হচ্ছে মনে রাখার জন্য নয়, বোঝার জন্য। অর্থাৎ কি বলে, আমাদের মনে রাখার দরকার নাই, মুখস্থ করার দরকার নেই, আমরা জাস্ট কন্টিনিউ করে যাব। কন্টিনিউ করে গেলে সুবিধা হবে কি, আজকে পড়া একটা ওয়ার্ড যখন 15 দিন 20 দিন পরে পত্রিকায় রিপিট আসবে তখন সেটা আমার মেমোরিতে থেকে যাবে। অর্থাৎ আমরা কন্টিনিউ প্র্যাকটিস রাখবো। ভোকাবুলারি হচ্ছে প্র্যাকটিস করার বিষয়, নট মেমোরাইজিং। সুতরাং আমি ইংরেজি নিয়ে আমার বক্তব্য এখানে শেষ। আমি আরেকবার রিভিউ করছি এটাকে, যে ইংরেজি মানে হচ্ছে 20 নম্বর আর বিসিএস ইংরেজি মানে হচ্ছে 50 নম্বর, অর্থাৎ ট্রান্সলেশন রিটেনশন। এই দুটো পারলে বিসিএস এর ম্যাক্সিমাম ইংরেজি কভার হবে। আর এই 5-6 নম্বর পড়লে ডেফিনেটলি সেটা ব্রিটেনের 30 নম্বর গ্রামারে কাজে লাগবে। 30 নম্বর গ্রামারের স্পেসিফিক কিছু পড়াশোনা আছে, আমি আবারও বলছি ওখানে কেউ 15 নিচে নাম্বার না পড়লেও পাবে না। সুতরাং এইভাবে যদি কোনো প্রার্থী ইংরেজি পড়ে তাহলে তার বিসিএস এর প্রিলি এবং লিখিত পরীক্ষা ইংরেজিতে ভালো করা সম্ভব হবে। তাহলে আমরা ইংরেজি নিয়ে কি পড়বো ভাইয়া, কি পড়বো এখন? সব ফাইনাল কথা হচ্ছে তাহলে ভাইয়া কি পড়বো? ভেরি সিম্পল, প্রতিদিন আমরা 1 পৃষ্ঠা ইংরেজি লিখবো আর এর সাথে আমরা পেপার পড়বো প্লাস গ্রামারের যে কোনো একটা বেসিক বই পড়বো। আমি আশা করছি কাজে লাগবে। গ্রামারের বেসিক বইয়ের একটা বিজ্ঞাপনও দিতে পারি, সেটা হচ্ছে হাত ছাড়া বইয়ের নাম কি? বেসিক ইংলিশ গ্রামার কনফিডেন্স রিসার্চ ওয়ার্ক। এটা আমাদের হাত ছাড়াই লেখা। এই বইয়ের বেস ভিত্তি নেওয়া হয়েছে ক্লাস 8 এর ইংরেজি গ্রামার থেকে এবং বিশেষ রিটেন গ্রামার থেকে। সেম সিস্টেমে আমরা ম্যাথ পড়ব। আমার তো আর পুরো সাবজেক্টের ব্যাখ্যা দেওয়া দরকার নেই, কারণ হচ্ছে আমার আরো অনেক কথা আমরা আর কোনো সাবজেক্টের ব্যাখ্যা দিব না। সেম সিস্টেম আমরা ম্যাথ পড়বো। 15 নম্বর ম্যাথ আমরা ভুলে যাব। ইংরেজি কি বলে প্রিলিমিনারি 15 নম্বর ম্যাথ আমরা 35 বিসিএস থেকে 40 বিসিএস লিখিত পরীক্ষার ম্যাথ কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে এই ভিত্তিক যদি ম্যাথ করি তাহলে যে প্রার্থী গণিত পারে সে প্রিলিমিনারি পরীক্ষা 8-10 নম্বর 12 নম্বর এমনিতেই পাবে। আর যে প্রার্থী গণিত পারে না সে হয়তো এমসিকিউ জায়গায় 2-1টা 5-7টা পারবে আর সূত্র মুখস্থ করবে। পরীক্ষার হলে বানরের সূত্র চৌবাচ্চা কাজে লাগাবে, তারপরে হচ্ছে সূত্রে প্যাচ লেগে যাবে এবং আর 3-4টা সে ক্রস ফায়ার দেবে যে এটা না এটা উপু 10, 20, 30 এগুলো করে দিবে। এভারেজ আমার 7 থেকে 8 নো নিড। আমি যদি ম্যাথ 15 নম্বর টোটাল অ্যাভয়েড করে অনলি রিটেনে ম্যাথ পড়ি তাহলে 8-10 নম্বর আমি দিতে পাবো। তাহলে রিটেনটা কভার করবে, কারণ প্রার্থীদের উচিত হবে ম্যাথে 50-এ 50 পাওয়া, 50-এ 50, মানসিক দক্ষতা 40 লাগে 90। যদি এখন থেকে আগামী 10 মাস লিখিত পরীক্ষার ম্যাথ এবং মানসিক দক্ষতায় কোনো প্রার্থী 90 নম্বর টার্গেট করে পড়ে তাহলে আমি দাবি করে বলতে পারি অন্য কোনো সাবজেক্টে এত নাম্বার পাওয়া সম্ভব, একমাত্র ম্যাথে সম্ভব। অথচ ম্যাথে উইক এমন একজন প্রার্থী এটা পাওয়া সম্ভব যদি সে পরিকল্পিত স্টাডি করে। কারণ বিসিএস পরীক্ষার জন্য তার হাতে এখনো 15 মাস টাইম আছে। বিসিএস পরীক্ষা নট প্রিলি। এই 15 মাস ম্যাথ করলে একজন প্রার্থী 2টা করে অঙ্ক করলেও 15 মাসে হিউজ টাইম। ওকে ডান। 15 মাসে কত? 600 দিন নাকি? 15 মাসে কত দিন? না 5-3-150 450 দিন। 15 মাসে 450 দিনে প্রতিদিন 2টা করে অঙ্ক করলে 900।
900 অঙ্ক যদি কোনো প্রার্থী রিটেনের সিলেবাস দেখে পড়ে তাহলে সেই রিটেনে 50-এ 50 না পাওয়ার কোনো কারণ নেই। ওকে ডান। আমরা বিসিএস ফর্ম পূরণ নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমাকে ফর্ম লাগবে। অলরেডি আমার টাইম 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। ওকে, 43তম হাইলাইটস। পদের সংখ্যা হচ্ছে 1814। জেনারেল ক্যাডারের শূন্যপদের সংখ্যা 550। অনেকেই বিসিএস এর শূন্যপদ নিয়ে অনেক কিছু বিবেচনা করে, যেমন 37তম বিসিএস এর শূন্যপদের সংখ্যা ছিল 1226টা। অনেকেরই মন খারাপ হয়েছে যে ভাইয়া এই বিসিএস এর পদের সংখ্যা এত কম। আমি একটা লেখা লিখছিলাম তখন 37তমই হোক প্রথম ও শেষ বিসিএস, আমার তখন ফেসবুক পেজ ছিল। সেটা লেখাটা আমার লেখাগুলার, আমার এই যাবৎকালের বিসিএস নিয়ে লেখাগুলো আমাদের সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল। তো সেখানে আমি প্রমাণ করেছি 37তম বিসিএস এর সবচেয়ে তখন পর্যন্ত সবচেয়ে বেশি পদ কম, কারণ এগ্রিকালচারের পদে এগ্রিকালচারে লোক নেবে 500, কি বলে এডুকেশন নেবে 2000, ডাক্তার নেবে 800, তারপরে হচ্ছে বিডিএস নেবে 300, সব মিলে পদের সংখ্যা 4500। আপনার কি লাভ হবে? আপনার তো হচ্ছে অ্যাডমিন কতগুলো, পুলিশ কতগুলো, আর আপনার সাবজেক্ট কতগুলো। সে তুলনায় 550 বিসিএস এ ওয়ান অফ দেম, অন্যান্য বড় বড় বিসিএস গুলোর মধ্যে একটা, বড় বড় গুলো, কারণ খুব রেয়ার। এর আগে মেবি 41টার মধ্যে 600 সামথিং ছিল নাকি, 624। ওইটাই ছিল এই যাবৎকালে আমার দেখা, এই যাবৎকালে সবচেয়ে বড় বিসিএস 41তম বিসিএস আমার দেখা। এর আমার দেখা মানে হচ্ছে কত, আমার দেখা মানে হচ্ছে 25 বিসিএস, 24 বিসিএস। এর আগে আমার আমলের না। তো 41তম বিসিএস এর পরে আমার ধারণা এটাই অনেক বড় একটা, বা 2-3টার মধ্যে আছে। 550 জেনারেল ক্যাডার শূন্যপদ অনেক। এর মধ্যে এবছর 12টি জেনারেল ক্যাডারের প্রার্থী নিয়োগ করা হবে। তার মানে হচ্ছে একজন প্রার্থী 14টা পর্যন্ত আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে শিক্ষা ক্যাডারের ব্যতীত অন্যান্য প্রফেশনাল ক্যাডারের শূন্যপদের সংখ্যা 310টা। শিক্ষা ক্যাডারের পদের সংখ্যা হচ্ছে সরকারি সাধারণ কলেজ সমূহের মধ্যে জন্য 843, আর শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহ মানে টেকনিক্যাল পলিটেকনিক্যাল হচ্ছে 12, আর বিসিএস কারিগরি শিক্ষা আছে 99। টোটাল পদের সংখ্যা হচ্ছে 1800। বুঝা গেল? হাইলাইটস হচ্ছে অনলাইনে আবেদন ফর্ম, আবেদনপত্র পূরণ, ফি জমা দান। জমা দান কি লেখা ছিল? আচ্ছা, সমস্যা 30/12 অর্থাৎ ডিসেম্বরের 30 তারিখ থেকে সকাল 10টা থেকে 31 তারিখ, কি বলে 31/1 অর্থাৎ এই মাসের 31 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত। আমার ধারণা এখন পর্যন্ত 10-12 হাজার বা 15 হাজারের বেশি প্রার্থী আবেদন করেন। এক প্রার্থী আমার পরিচিত ছিল, সে বললো যে ভাইয়া আমি তো বসে আছি 28 তারিখ 29 তারিখ, আমার বললো ডিসেম্বরে, যে সকাল 10টা 1 মিনিটে সে আবেদন পূরণ করবে। কখন? 30/12। বলছে কেন? আমার টার্গেট হচ্ছে আমার রোল নাম্বার 1 হওয়া চাই। সারা জীবন আমার রোল নাম্বার 1 ছিল। বলছে খুব ভালো ডিসিশন যে সে বিসিএস এর রোল নাম্বার 1 করবে। 1 নম্বর হলে কি হবে? 00000001, এটা হবে তার রেজিস্ট্রেশন নাম্বার। অর্থাৎ 6 ডিজিট দেওয়া হয়। কত ডিজিট ছিল? কত বছর? 8 ডিজিট না? 8 ডিজিট। তো তার মানে কি একজন তার নাম্বার কি লেখা হবে? তার নাম্বার হচ্ছে 00000001। ওকে, তো 0001 রোল নাম্বার হলে কি হবে? তার প্রথম দিন ভাইবা হবে সবার আগে। যদিও 38তম বিসিএস নাকি 40তম বিসিএস না 38তম বিসিএস, এটা বেসিক কিছুটা পরিবর্তন আছে। আবেদন ফি হচ্ছে 700 টাকা। বিশেষ ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি 100 টাকা। যদি যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আসেন তারা ডেফিনেটলি প্রমাণ দিতে হবে।
এর এর সপক্ষে সার্টিফাইড দিতে হবে। প্রতিবন্ধী হলে, তৃতীয় লিঙ্গ হলে সমাজসেবা থেকে একটা সার্টিফাইড লাগবে সম্ভবত। আর তৃতীয় লিঙ্গ যদি কেউ থাকেন তাহলে আমাদের ব্যবসা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে নেক্সট আসি আমরা শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ভেরি সিম্পল, এখানে লেখা, যদি কেউ স্ক্রিনশট রাখতে পারে তাহলে রাখতে পারে। আচ্ছা, একটা কথা বলে রাখি, আবেদন ফর্ম পূরণ করার আগে ম্যান্ডেটরি একটা কাজ আপনারা করে নেবেন। এটা হচ্ছে বিজ্ঞাপনটা পড়া। অনলাইনে ডেফিনেটলি বিজ্ঞাপনটা দেওয়া আছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, বিজ্ঞাপনের প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত একবার পড়ে নেবেন। যদি একজন নিজেকে কনসাস বিসিএস প্রার্থী দাবি করেন, অবশ্যই পড়ে নেবেন। এই সব বিষয় আরেকজনের কাছে কেন জানতে হবে? আমাদের কাছে যেটা জানা উচিত হবে সেটা হচ্ছে মূলত পদ নির্বাচন, কারণ এটা আপনি নিজে করা আসলে এটা। তো তারপর আমি বলে রাখি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে, ইন্টারমিডিয়েট পাশ করার পরে 4 বছরের ডিগ্রি নেন। কিভাবে হয়েছে এটা কোনো বিষয় না, 4 বছরের ডিগ্রি হলেই হবে। বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি বা বাংলাদেশ স্বীকৃত যে কোনো ইউনিভার্সিটি, বিদেশি ইউনিভার্সিটি হলে তো পারবেন, যদি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অ্যাপ্রুভ হতে হবে। তারপরে ইন্টারমিডিয়েট পাশ করার পরে 4 বছরের ডিগ্রি। এখন এবছর ন্যাশনাল ইউনিভার্সিটি, এবছর কমন মিনিমাম 1 লাখ প্রার্থীর জন্য আমার এই কথাটা, যে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রার্থীরা, আচ্ছা ভিউ তো সেই শুরুতে 1800, এখন 1800 বাড়েন, 2200। আচ্ছা, তো যারা ন্যাশনাল ইউনিভার্সিটি এই বছর প্রার্থী, তাদের বিষয়টা এখনো মেবি আমি ক্লিয়ার না। যাদের ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত পরীক্ষা, তারা পিএসসি ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পিএসসির সাথে মিটিং করেছে, পিএসসি সম্ভবত এগ্রি করেনি বা ডিসিশন পেন্ডিং রাখছে। এদের কিছু একটা হতে পারে, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। টোটাল ডিসিশনটা হবে পিএসসির। এক্ষেত্রে ন্যাশনাল ইউনিভার্সিটি কিছু করার নাই, তবে ন্যাশনাল ইউনিভার্সিটি চেষ্টা করেছে আপনাদেরকে 43তম অ্যাটেন্ড করানোর জন্য। আই হোপ এটা এখন কি হবে, এখানে লেখেন 90 থেকে 90 আচ্ছা, তো আই হোপ আপনারা পারবেন, কারণ 1 লাখ প্রায় 90,000 থেকে 1 লাখ প্রার্থীকে পিএসসি ডেফিনেটলি বিবেচনা নেওয়ার কথা। ইউজিসি রিকোয়েস্ট করছে, ইউজিসি রিকোয়েস্ট করেছে, এবং যেহেতু দুটাই গভর্নমেন্টের সংস্থা, তো আশা করছি ওনারা একটা মতৈক্য হবে। তো তাহলে অ্যাপ্লাইড প্রার্থীর ক্ষেত্রে কি করণীয়? ভেরি সিম্পল, লিখিত পরীক্ষা। এটা আগে বলা ছিল, এবছর ওনারা কি ডিসিশন দিবে জানি না। লিখিত পরীক্ষা শেষ হতে হবে আবেদনের শেষ দিনের আগে, কিন্তু এক্ষেত্রে ভাইবা কোনো বিষয় নয়, অর্থাৎ লিখিত পরীক্ষা কমপ্লিট হলে আপনি আবেদন করতে পারবেন। তো বয়স, অবর্তন ভাতার ক্ষেত্রে বললাম, যারা অ্যাপ্লাইড প্রার্থী, বয়স হচ্ছে এত বড় একটা মিস্টেক, কিভাবে করে রাখছে, কি চেক করছে? বয়স হচ্ছে 1 নভেম্বর 2020, 30 বছর যাদের বয়স, তাহলে 2/11/1999, 2 কি দেবে 89, 90 থেকে 99, ঠিক আছে 90 থেকে 99। ও 2/11/1990 থেকে 1999 এর মধ্যে যাদের জন্ম, তারা অ্যাটেন্ড করতে পারবে। আবার ন্যূনতম বয়সে বয়স সীমা আছে 21% দিতে পারবে। তো এগুলো বাদ দেবো, আমি মুখে বলি। জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে, অনুমোদন সূত্রে বা বৈবাহিক সূত্রে হলে হবে। তারপরে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের বিষয়টা কি বলেছেন? ন্যাশনাল আইডি কার্ড, আচ্ছা, তাহলে যারা
জন্মসূত্রে বাংলাদেশে কি দিয়ে প্রমাণ করবেন? এনআইডি। ভাই আমার তো এনআইডি নাই। বাংলাদেশে আমরা যারা বাপদাদা বাংলাদেশি তারা অটোমেটিক বাংলাদেশি, কথা শেষ। এনআইডি বিসিএস এর নেসেসারি নয়। অনেকেই এই বিষয়টা নিয়ে জটিলতা করে, ভাইয়া আমার বিসিএস এর সিগনেচার এবং এনআইডি সিগনেচারে মিল নাই। ডাজ নট ম্যাটার, ডাজ নট ম্যাটার। তারপরে জাতীয়তা বাংলাদেশি, বয়স 21 থেকে 30 এর মধ্যে। এবার তার ওইটা নাই, 32 মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা আছে, মুক্তিযোদ্ধা 32 আছে, মুক্তিযোদ্ধা আসলে কোনটা নাই, প্রার্থীরা আবেদন করতে পারবে। আচ্ছা, ও মুক্তিযোদ্ধা প্রার্থীরা আবেদন করতে পারবে। আচ্ছা, মুক্তিযুদ্ধ এবং ডাক্তারদের ক্ষেত্রে আবেদনের লাস্ট বয়স হচ্ছে 32। আর উচ্চতা লাগবে মেয়েদের ক্ষেত্রে 4 ফিট 10 ইঞ্চি এবং ছেলেদের ক্ষেত্রে মিনিমাম 5 ফিট। তারপরে তবে অবশ্যই পুলিশ এবং আনসার গার্ডের ক্ষেত্রে মেয়েরা 5 ফিট এবং ছেলেরা 5 ফিট 4 ইঞ্চি। তারপরে পুলিশ আমার এই কথাটা বলা শেষ নাকি? আবেদন ফর্ম পূরণ। পিএসসি তে যখন আপনারা ঢুকবেন তখন এই পিএসসির ওয়েবসাইট বিপিএসসি এটা হচ্ছে www.bpsc.gov.bd আর টেলিটক থেকে আবেদন করা যাবে। তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম 3টা পার্ট দেখাবে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল ক্যাডার, তারপরে টেকনিক্যাল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার এবং বোথ। আমরা জেনারেল, টেকনিক্যাল এবং বোথের একটা ব্যাখ্যা আমরা দিব, কারণ এটা ব্যাখ্যা দেওয়া একটুখানি প্রয়োজন আছে। অনেকেই কোথায় করবে বা কিভাবে করবে এই জিনিসটা বুঝতে পারছে না। তো আমরা জেনারেল ক্যাডার তাকে বলবো যে আমি আমার সাবজেক্টে, আমার সাবজেক্ট কোনটা? আমি ইকোনমিক্স থেকে পড়াশোনা করেছি, ইকোনমিক্স। আমি অ্যাকাউন্টিং থেকে করেছি, অ্যাকাউন্টিং। আমি ইংলিশ থেকে করেছি, ইংলিশ। আমি আমার সাবজেক্টে অর্থাৎ আমি আমার অর্জিত জ্ঞান, অর্জিত স্টাডিতে জব করতে চাই না। জাস্ট কনসেপ্ট পরিষ্কার কথা, আমি আমার নিজের সাবজেক্টে চাকরি করতে চাই না, এর মানে জানা। তাহলে আমার ওয়ে কি? আমি তো নিশ্চয়ই কি বলে অ্যাকাউন্টিং থেকে পড়াশোনা করে আমি মৎস্যতে চাকরি করতে পারবো না, আমি বনে চাকরি করতে পারবো না, আমি ডাক্তার পারবো না, আমি ইঞ্জিনিয়ার পারবো না। তাহলে আমি আমার নিজের সাবজেক্টে চাকরি করতে চাই না, আমি জেনারেল, কথা শেষ। আর টেকনিক্যাল কি? আমি জেনারেল ক্যাডারে চাকরি করতে চাই না, তাহলে আমি কি চাই? অনলি আমার সাবজেক্ট, দ্যাটস কল্ড টেকনিক্যাল। ভেরি সিম্পল। আবার বলছি, আমি নিজের সাবজেক্টে চাকরি করতে চাই না, তার মানে জেনারেল। আমি নিজের সাবজেক্ট ছাড়া অন্য কিছু চাই না, তার মানে টেকনিক্যাল। আর বোথ মানে কি? ভেরি সিম্পল, আমি দুটাই চাই। আমি আমার নিজের সাবজেক্টও চাই, আমি বোথ একেবারে জেনারেলও চাই। এখন এই জায়গাটা হচ্ছে সবচেয়ে প্যাচ লাগবে, যারা আবেদন ফর্মে ভুল করবে তারা বোথ ক্যাডারে ভুল করবে। 35তম বিসিএস পরবর্তী একটা কোশ্চেন পিএসএল ছিল, এখনো আছে আশা করছি, সেটা হচ্ছে বোথ ক্যাডারে আবেদন করে অনলি টেকনিক্যাল ক্যাডারে পরীক্ষা দেওয়া যাবে না। আবার বলছি, বোথ ক্যাডারে আবেদন করে অনলি টেকনিক্যালে পরীক্ষা দেওয়া যাবে না। এটা কিন্তু আগে ছিল, অর্থাৎ আগে 35-এর আগে কোন প্রার্থী বোথ ক্যাডারে আবেদন করেছে, সে চাইলে নিজে বাংলা সেকেন্ড পেপার এবং বিজ্ঞান অ্যাভয়েড করে অনলি নিজের সাবজেক্ট ভালো করে দিলে তার জেনারেল ক্যাডারে বাদ দিয়ে নিজের টেকনিক্যাল ক্যাডারে রেজাল্ট চলে আসতো। এবছর পিএসসি বলছে যদি কেউ বোথ ক্যাডারে আবেদন করে তাহলে তাকে বোথ ক্যাডারেই পরীক্ষা দেওয়া লাগবে এবং নিজের সাবজেক্টও পরীক্ষা দেওয়া লাগবে, নিজের সাবজেক্ট অ্যাভয়েড করা যাবে। আগে কি ছিল? যদি কেউ বোথ ক্যাডারে আবেদন করে অনলি জেনারেলে আসতে হতো, তাহলে নিজের সাবজেক্ট অ্যাভয়েড করলে রেজাল্টটা জেনারেলে চলে আসতো। কিন্তু সবাই এখন বলবে যে বোথ ক্যাডারে আবেদন করে নিজের সাবজেক্টে পরীক্ষা দেওয়া লাগবে। হ্যাঁ, পরীক্ষা দেওয়া লাগবে। পাস করা লাগবে? সবাই বলবে যে না, পাস করা লাগবে না। আমি এখানে একটু দ্বিমত করছি। আমার ব্যক্তিগত মত হচ্ছে নিজের সাবজেক্টে পরীক্ষাও দেওয়া লাগবে এবং পাসও দেওয়া লাগবে। কেন পাস করা লাগবে? বাধ্যতামূলক না। পিএসসি বলছে আপনি পরীক্ষা দেন, পাস না হলে জেনারেলে দিয়ে দেবেন। এখন আপনি তো জেনারেলে পরীক্ষা দিবেন, পাসও করতে চাইবেন কেন? ভাইবা দেওয়ার জন্য। যখন ভাইবা বোর্ডে আপনি যাবেন তখন একটা জটিলতা পড়বে। আপনার আবেদন ফর্মের মধ্যে পরিষ্কার লেখা আছে আপনি বোথ ক্যাডার, বোথে আবেদন করেছেন। তো বোথে আবেদন করে যখন আপনি জেনারেলে ভাইবা দিতে যাবেন তখন ওনারা প্রথম, আপনি ঢুকার আগেই তো আপনার ফর্মটা ওনাদের সামনে, তো ওনারা প্রথমে বলবে এই আব্দুল কুদ্দুস, তুমি তো বোথ ক্যাডারে ভাবতেছিলা, তুমি জেনারেলে কেন আসলে?
আপনি কি অ্যান্সার দেবেন? স্যার আমি নিজের সাবজেক্টে পাশ করি নাই। নিজের সাবজেক্টে যে পাশ করে না সে কিসে কেনা? এই কোশ্চেনটা ওনারা স্বাভাবিকই করবে বা না করবে, ওনারা জেন্টেলম্যান, ওনারা ধরে নিবে যে আপনি একজন আনকোয়ালিফাইড ক্যান্ডিডেট, যে নিজের সাবজেক্টে পাশ করতে পারেন। সুতরাং আপনি দক্ষ নন। সো নিজের সাবজেক্টে অনলি পরীক্ষা দিবেন তা না, নিজের সাবজেক্টে পাশও করবেন। এখন আমার পরামর্শ হচ্ছে আবেদন করার সময় আপনি এই ভুলটা করবেন না। যদি আপনি মনে করেন যে শূন্যপদের আপনার সাবজেক্টে 3টা, তাহলে আপনি বোধে যাবেন না, যাবেন না, আপনি শুরুতে জানানো হন। আপনি যদি মনে করেন যে না আমার সাবজেক্টের শূন্যপদের সংখ্যা ভালো আছে বা 2টা আছে, আমি কম্পিটিশন করবো, আমার অ্যাবিলিটি আছে, তাহলে আপনি বোধ কেটা দিবেন, তাহলে পরীক্ষা দেবেন এবং পাশ করবেন। এই বিষয়টা ডেফিনেটলি আপনি মাথায় রাখবেন। তাহলে আমি আবার বলছি যে অনলি নিজের সাবজেক্ট, দ্যাটস কল্ড টেকনিক্যাল। আমি নিজের সাবজেক্টে চাকরি চাই না, দ্যাটস কল্ড জেনারেল। আমি 2টাই চাই, দ্যাটস কল্ড বোথ। বোথে আবেদন করার ক্ষেত্রেই চয়েসে যে ভুলগুলো হয়। ঠিক আছে ভাই, আমি নিজের সাবজেক্টটা দিব, কিন্তু আমার সাবজেক্টে যেহেতু শূন্যপদ বেশি, কয়টা? 62টা। তাহলে আমি একটা কাজ করব, শুরুতে 1 নম্বরে আমারটা দিয়ে দিব, পরে আমি অ্যাডমিন পুলিশ পরে এগুলো দিব, অসুবিধা কি? না, কোনো অসুবিধা নাই। আইনগত কোনো আইনের কোনো ব্যত্যয় আপনি ঘটান নাই, আপনি আইনগতভাবে ঠিক আছে। কিন্তু আপনি একটা বড় মিস্টেক এখানে করে গেছেন, সেটা হচ্ছে আপনি বাংলাদেশে ফার্স্ট হলেও 900-800 পেলেও আপনি নিজের সাবজেক্টটাই পাবেন। এখন এই বিষয়ে আমি চয়েসের বিষয়ে আমি কিছু স্পেসিফিক ব্যাখ্যা আগামীকালকে দিব, এবং আগামীকাল চয়েস নিয়ে আমি 1 ঘন্টা কথা বলবো, পরে 30 মিনিট হচ্ছে আমি কি বলে প্রশ্ন তুলব। তো আপনি এটা বড় জটিলতা বলছেন কি, আপনি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েও নিজের সাবজেক্ট চাকরি করবেন। যদি আপনার ইচ্ছে এরকম হয় যে না আমি নিজের সাবজেক্ট বলে খুশি, তাহলে আমি বলবো শুরুতে আপনি টেকনিক্যাল দেন, কেন আপনি জেনারেল পেছাবেন? তাহলে আপনার পরীক্ষাও কম দেওয়া লাগবে। আর শুধু টেকনিক্যাল দিলে পিএসসির একটা সুবিধা আছে, এটা আমি জানি না ওনারা করে কিনা, এটা আমার ব্যক্তিগত মতামত। আমার ধারণা একজন প্রার্থী অনলি টেকনিক্যালটা দিবে, পিএসসি ভাইবা বোর্ড যারা নেবেন ওনারা মনে করবেন যে এই লোকটা পারফেক্ট, যে তার নিজের সাবজেক্টে চাকরি করতে চায়, তার অর্জিত জ্ঞান কাজে লাগাতে চায়। আমাদের তো একটা জাতীয় দুর্ভাগ্য আছে, জাতীয় দুর্ভাগ্য, আমি জানি না আমার ছোট মুখে এত বড় কথা মানায় কিনা, যে আমরা পড়ি অ্যাকাউন্টিং থেকে চাকরি করি হচ্ছে কি বলে বনে, আবার বন থেকে মানে কি বলে ফরেস্ট্রি থেকে পড়ে চাকরি করি অ্যাকাউন্টিং। আমরা পড়ছি পদার্থবিজ্ঞান, এখন চাকরি করছি হিসাব নিকাশ। এটা আমাদের জাতীয় দুর্ভাগ্য। তার মানে কি, আমি আসলে একজন ইন্টারমিডিয়েট পাস, ইন্টারমিডিয়েটের পর আমি যা স্টাডি করেছি সেটা কিন্তু আমি আমার কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারছি না, কারণ আমার অর্জিত জ্ঞান কাজে লাগছে না। এই কারণেই জাতীয়ভাবে আমরা পিছিয়ে আছি। যদি আমার এই কথা কোনো কর্তৃপক্ষের কানে পৌঁছতো কোনো, তাহলে আমাদের ইউনিভার্সিটিতে এত 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 দুনিয়া সাবজেক্ট না রেখে প্রয়োজনীয় সাবজেক্ট রাখলো ম্যাক্সিমাম, আর সব সাবজেক্ট একটা ইউনিভার্সিটি থাকলে ভালো হতো। যে আমি আমি কি বলে আমি ইসলামের ইতিহাসে বিশেষজ্ঞ হতে চাই, আমি ওই জাতীয় ডিগ্রি নেব। আমি পদার্থবিদ হতে চাই, পদার্থবিদ, আমি ওই জাতীয় ডিগ্রি নেব। আমি বিশ্ববিখ্যাত ইকোনমিস্ট হতে চাই, আমি ওই জাতীয় ডিগ্রি নেব। আর জেনারেল পিপল, আমরা চাকরি ক্ষেত্রে যেগুলো বা কর্মের ক্ষেত্রে যেগুলো কাজে লাগে সেগুলো স্টাডি করবো। তাহলে আজকে বোটানি থেকে পড়াশোনা করে একজন ব্যাংকের কি বলে ক্যাশিয়ার হচ্ছে, তার বোটানি সাবজেক্টটা ব্যাংকের ক্যাশিয়ারের ক্ষেত্রে কি কাজে লাগছে? সো আমরা যা করবো সেটা এখানেই বুঝে করবো। আমরা নেক্সট পরবর্তী পদক্ষেপে যাই। অনলাইনে আবেদনপত্র পূরণ। আচ্ছা, আপনি যখন ওখানে ক্লিক করবেন যে কোনো একটাতে, তখন এটা চলে আসবে। এটা চলে আসলে এখানে ফার্স্টে আছে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন মানে কি? আপনার ব্যক্তিগত ইনফরমেশন, আপনি যেগুলো নিজের ইনফরমেশন দেবেন। তো পার্সোনাল ইনফরমেশন পর আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপরে আসবে ক্যাডার অপশন। সুতরাং পার্সোনাল ইনফরমেশন আমরা যে যেগুলো দিব সেটা এখানে নাই, সেখানে এখানে যেটা আছে আমি কথা বলে রাখি। পিকচার আপলোড করবেন, সিগনেচার দিবেন। পিকচারটা হতে হবে 300 বাই 300 পিক্সেল, আর ফাইল সাইজ হতে হবে 100 কেবি এর মধ্যে থাকতে হবে। এগুলো আপনার আই বিলিভ আপনারা প্রায় 90% ক্যান্ডিডেট আবেদন ফর্ম পূরণ করবেন হচ্ছে যেগুলো দোকান থেকে আবেদন ফর্ম পূরণ করেন, কোনো ক্ষতি নাই। কিন্তু দোকানদার যেন ক্যাডার চয়েস না করে দেয়, এই বিষয়টা সজাগ দৃষ্টি রাখবেন।
কারণ দোকানদার আপনাকে পরামর্শ দেবে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রবলেমটা বেশি হয়, কারণ মেয়েরা বাইরে কম থাকতে চায় বা ভিড়ের মধ্যে কম যেতে চায়। তখন সে বলে যে ভাই আপনি এটা করে দেন। দোকানদার তো ফরেন কার্ডারকে 7 নাম্বার দিয়ে রাখছে। কেন? কারণ আগে অনেকেই এভাবে করছে, আবার কোনো সমস্যা হয় নাই। সমস্যা তো ভাইবা কিন্তু দোকানদার দিবে না, আপনি দিবেন, কথাটা মনে রাখবেন। চয়েস এবং ফর্ম কমপ্লিট করার পরে একটা রিভিউ কপি আপনার কাছে সংরক্ষণ করবেন এবং আপনি এটা বাসায় এনে 2বার কারেকশন 3বার কারেকশন দেখবেন, দেখে আপনি যা যা চেয়েছেন তা এখানে আছে কিনা, না থাকলে কারেকশন দিয়ে তারপরে এটা সাবমিট করবেন। এখানে এই কোশ্চেন টাইপ আপনি না বুঝে দোকানদার এখানে চাপ দিয়ে দিছে, এখন এর পরীক্ষার হলে দেখবেন যে সব প্রশ্ন এবার ইংরেজি আসছে। কিন্তু সব প্রশ্ন ইংরেজি কেন? আসলে কিন্তু ইংরেজি না, সব প্রশ্ন ইংলিশ মিডিয়ামে আসছে। সো বি কেয়ারফুল। অ্যাপ্লিকেশন প্রিভিউ এই বিপিএসসি ফর্ম 1 দেখাবে, এই প্রিভিউ দেখে তারপরে এডিট করে যদি প্রয়োজন হয় তারপর না করলে সাবমিট করবে। আসি বিপিএসসি ফর্ম 1। প্রথমে এটা কি? এটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল ক্যাডার, টেকনিক্যাল ক্যাডার, বোথ ক্যাডার। আমরা আগে বলছি আপনি যেটা সেটা দেবেন। কনফিডেন্স আগে যখন গত বছর অন্যান্য বছর বিগত বছর তো আমরা অনলাইনে করাচ্ছি, তো অন্যান্য বছর আমরা এটাকে এই একটা ফর্ম আমরা প্রার্থীর হাতে দিয়ে দিতাম, দিয়ে আমরা বলতাম যে তোমরা এটা ফটোকপি করবা, 3বার এটা পূরণ করবা, তারপর দোকানে করবা। এই বছর যেহেতু সেই সুযোগটা নাই, কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল ক্যাডার, এটা যেটা করবেন সেখানে আপনি একটা চিহ্নটা দেন। তারপরে অ্যাপ্লিকেন্টস নেম কি লিখবেন? বেলাল আহমেদ রাজু। কি অনুযায়ী লিখবেন? ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড? নো নো, এভরি ইনফরমেশন আপনার হতে হবে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট। এসএসসি পরীক্ষা ভাইয়া আমার তো ইন্টারমিডিয়েট পরীক্ষার সার্টিফিকেটে একটা মিস্টেক আছে, এটা আমি কারেকশন করতে দিয়েছি। ডাজ নট ম্যাটার, ইন্টারমিডিয়েট সার্টিফিকেট শো করা লাগবে না। সো বয়স প্রমাণের জন্য এসএসসি সার্টিফিকেট, আর শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য লাস্ট গ্রাজুয়েশন সার্টিফিকেট। না, এর মধ্যে তো বোঝা যাচ্ছে যে আপনি প্রার্থী কিনা। আমি একটা কথা আগে বলতাম যে এসএসসি পাস না করেও প্রিলিমিনারি পরীক্ষা দেওয়া যাবে। কিভাবে? আগে যেত, এখন যায় কিনা আমি জানি না। যেমন আমি আমার কি বলে আমি আমার নাম ঠিকানা এগুলো সব আমার চাচাতো ভাইটা দিছি, ছবিও তারটা দিছি, দিয়ে ছবি আমারটা দিছি, দিয়ে আমি তো একটা অ্যাডমিট কার্ড পেয়ে যাবো। ওরা তো ডকুমেন্ট চাই না, চাইছে ইনফরমেশন, দিয়ে আমি তো প্রিলিমিনারি পরীক্ষা দিতে পারবো। যখন আমি প্রিলিমিনারি পরীক্ষা পাস করব, বিপিএসসি ফর্ম 2 পূরণ করব, তখন গিয়ে আমি আটকে যাব। সো এই কারণে আমি বলছি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আমি 3টা নাম দিয়েছি। 1 বাদ দেওয়ার পরীক্ষা, 2 ছাঁটাইয়ের পরীক্ষা, 3 আম জনতার পরীক্ষা। এটা কোনো বিশেষ পরীক্ষা না। তাহলে আমরা আসি অ্যাপ্লিকেন্টস ফর নেম কি অনুযায়ী হবে? অ্যাকর্ডিং টু এসএসসি সার্টিফিকেট বেলাল আহমেদ রাজু অথবা মোহাম্মদ আব্দুল জব্বার যা আসছে। তারপরে ফাদার্স নেম কি অনুযায়ী হবে? অ্যাকর্ডিং টু এসএসসি পরীক্ষার সার্টিফিকেট। ভাইয়া আমার তো এসএসসি পরীক্ষার সার্টিফিকেটে বাবার নাম ভুল আছে, ভুল থাকলে ভুলটাই দিতে হবে। ভাইয়া তখন তো বাবা জীবিত ছিল, এখন তো মারা গেছে, আমি তো লেট লাগাই দিছি। অ্যাবসলিউটলি রং। বাবার কখনো লেট হবে না বিসিএস, বাবা অলওয়েজ বাবার নামে থাকে। সো নাম, পিতার নাম, মাতার নাম অ্যাকর্ডিং টু এসএসসি পরীক্ষার সার্টিফিকেট। যাদের এসএসসি পরীক্ষার সার্টিফিকেটে মাতার নাম নাই, তাদের মাতার নাম এখানে যা আছে তা দিলে হবে। এখন ভাইয়া আমি তো কারেকশন করতে দিয়ে দিছি, কারেকশন করতে যেটা দিছেন সেটা যেটা কারেকশন হয়ে আসবে এখানে সেটাই দিবেন, কারণ ওই কপিটাকে আপনাকে মূল ভাটা করে নিয়ে যেতে হবে। সো নাম, পিতার নাম, মাতার নাম অ্যাকর্ডিং টু কি বলে সার্টিফিকেট, ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু এসএসসি সার্টিফিকেট। এর সাথে অন্য কোনো কিছু তুলনা না করাই ভালো, দরকার নেই। তারপরে জেন্ডার, ছেলে না মেয়ে এটা আপনি আমার চেয়ে ভালো জানেন। আপনি ছেলে হলে ছেলে দিবেন, মেয়ে হলে মেয়ে দিবেন, এটা আমার কিছু বলার না। আর যদি অন্যটা হন তৃতীয় লিঙ্গ সেটা দিতে পারেন, কিন্তু পিএসসি সুযোগ দিয়েছে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনি চাকরি করেন কিনা, চাকরি করেন কিনা সেটা আমি জানি না, যদি করেন তাহলে দিবেন। গভর্নমেন্টের যে কোনো জব করেন আপনি অবশ্যই দেখাবেন। এমন কোনো জব করেন যেটা আপনি বিসিএস এর আগে ছেড়ে দিতে চান, দেখাতে পারেন, না দেখালে সমস্যা নেই। বা এমন যেমন ভাই আমি যেটা চাকরি করি, কি চাকরি? আমি তো আমাদের বাড়ির পাশে একটা কিন্ডারগার্টেন স্কুলের ভাইস প্রিন্সিপাল।
এগুলো না দেখালেও হবে। কিন্তু সরকারি চাকরি করেন, প্রাতিষ্ঠানিক কোনো জব করেন, স্ট্যাটাস মেনটেন করেন এমন কোনো জব করেন, বা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এমন কোনো জব করেন, দেখা যাবে এটা আপনার কোয়ালিটি। মনে রাখবেন, চাকরি পাওয়া আপনার যোগ্যতা প্রমাণ করে। সো চাকরিজীবীরা চাকরি দেখাবে। আর চাকরি দেখালে কি করতে হবে? বিপিএসসি ফর্ম 2 এর সাথে না 3 এর সাথে আপনাকে একটা কি বলে ছাড়পত্র, মানে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি নিতে হবে, যে সংস্থা চাকরি করেন সেই সংস্থার কাছে। তারপর আছেন ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না সিঙ্গেল, এটাও আপনারা ভালো জানেন। আসছে তারা ম্যারিড দিবেন, তারা সিঙ্গেল দিবেন। যারা কমিটেড বিয়ের জন্য তারা না দিন, সিঙ্গেলে দিবেন। কারণ কমিটমেন্ট রাখবেন কি রাখবেন না এটা আপনি ভালো জানেন। সো অফিসিয়াল ম্যারিড, ডেফিনেটলি ম্যারিড, অন্য কোনো বক্তব্য নয়। ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি লিখতে হবে, কারণ বাংলাদেশ ছাড়া অন্য কোনো ন্যাশনালিটিতে আপনি আবেদন করতে পারবেন না। রিলিজিয়ন আপনার যেটা আছে সেটা দিবেন। তারপর হচ্ছে এথনিক মাইনরিটি যদি অন্য যদি থাকে না থাকে। ন্যাশনাল আইডি নাম্বার, নো নিড, নো ম্যান্ডেটরি, সরি নিড ডেফিনেটলি, নো ম্যান্ডেটরি, এটা প্রয়োজন আছে কিন্তু ম্যান্ডেটরি নয়। ন্যাশনাল আইডি কার্ডের কথায় পিএসসি লেখা থাকে ইফ, সার্কুলার দেখবেন লেখা আছে ইফ, যদি থাকে। যদি ইফ মানে হচ্ছে যদি থাকে, যদি আপনার না থাকে তাহলে কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে ফ্রিডম প্যাটার্ন আছে কিনা, ইয়েস অর নো, থাকলে এখানে একটাই এখন বেনিফিট কি 32। তারপর হচ্ছে ডিসএবিলিটি আছে কিনা, নন ভিজুয়াল বা ফিজিক্যাল কোনো প্রবলেম থাকলে দেখাবেন। তারপর হচ্ছে হাইট, এখানে তো ইঞ্চি বা সেন্টিমিটার কোনো বিষয় আছে বলে সেন্টিমিটার, এটা বিজ্ঞাপনটা দেখে নেবেন। হাইটটা বলে দিলাম 4 ফিট 10 ইঞ্চি এবং 5 ফিট। আর বিশেষ দুটো ক্যাডার পুলিশ এবং আনসারের ক্ষেত্রে 5 ফিট এবং 5 ফিট 4 ইঞ্চি। ওয়েটের ক্ষেত্রে বলা আছে কত কত পাউন্ড যেন, আমি আমি পাউন্ড না কেজিতে বলি, মেয়েদের 44 কেজি, ছেলেদের 50 কেজি, এটা হওয়া লাগবে। এখন না ভাইবার সময় বা মেডিকেল টেস্টের সময়। এখন যাদের 38 কেজি মেয়ে আছে, ডেলি একেবারে মিষ্টি খেলে 3 দিন বা সকালবেলা পান্তা ভাত খেলে 6 মাসের মধ্যেই এটা 50-60 কেজি হয়ে যাবে। ওইটা ন্যূনতম বলা আছে 120 কেজি 30 কেজি হলে কোনো প্রবলেম নাই, এক্ষেত্রে কোনো বাদ দেওয়ার কথা নাই। এরপরে পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে এর মধ্যে এটা পড়ে, এটা হচ্ছে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস। মনে রাখবেন প্রেজেন্ট মানে বর্তমান, এটা আমরা সবাই জানি। আমি এখন যেখানে আছি এখানে কিন্তু পিএসসির সাথে আপনার একটা কথা দ্বিমত হবে সবার, এটা হতেই হবে। কেন? কারণ পিএসসি বলছে আবেদন ফর্মে কোনো ভুল তথ্য থাকতে পারবে না। এখন এখানে ভুল না করার তো কোনো সুযোগই নেই। যেমন বিপিএসসি ফর্ম 1 এটা, এখন আপনি আবেদন কি বলে লিখলেন যে আপনি ইন্দিরা রোডে একটা ম্যাচে থাকেন, প্রেজেন্ট অ্যাড্রেস। বিপিএসসি ফর্ম 2 তে আপনি ইন্দিরা রোডে থাকেন না, আপনি তখন ঠাকুরগাঁও থাকেন বা রাজশাহী থাকেন, তো তখনও তো বলবে প্রেজেন্ট অ্যাড্রেস। তাহলে তথ্য দুটো এখনো কেমন, তথ্য দুটো এখন এটা আলাদা হয়ে গেল। সুতরাং এইটা আসলে কোনো প্রবলেম না। মনে রাখবেন আবেদন ফর্মে 6-7টা ম্যান্ডেটরি ভুল আছে যেগুলো করা যাবে না, এটা সিরিয়াস ভুল। এটা আমি একটু পরে দেখা দিচ্ছি। তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান, আপনি যা ইচ্ছা তা দিবেন। ইভেন আপনি যদি একটা দোকানে চাকরি করেন নিউ মার্কেটে, সেটাও দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস অবশ্যই সেম হতে হবে। স্থায়ী ঠিকানায় কোনো কি বলে কলম বসানো যাবে না বিপিএসসি ফর্ম 2 এর। তাহলে কেয়ার অফ মানে কি? অনেকে বলে যে ভাইয়া আমার তো কেয়ার অফ কি বলে আমার বাবার না, তা আমার তো বাবা না, তাহলে কেয়ার অফ কে দিব? দুলাভাই, খালু, হবু দুলাভাই সব দিতে পারবে, কোনো সমস্যা না। কেয়ার অফ মানে হচ্ছে আপনি কাউকে অ্যাড্রেস করতে চান, আপনি যেহেতু নন না, আপনি নন কোনো পার্সনকে পরিচিত করতে চান যার কাছে চিঠিগুলো পাবেন, সে হচ্ছে কেয়ার অফ। সুতরাং কেয়ার অফে বাড়ির নাম লিখলে কোনো সমস্যা নাই, কেয়ার অফ মালম বাড়ি এটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে ভিলেজ, টাউন, রোড নাম্বার, এগুলা যাদের এই সিস্টেমে পড়ে না, যেমন আমি আমার অ্যাড্রেস বলি, আমি আমার অ্যাড্রেস বেলাল আহমেদ রাজু, কেয়ার অফ বলে মারানা গোলাম মোস্তফা, আমার বাবার নাম, বা কেয়ার অফ মালমবাড়ি। তারপর হচ্ছে গ্রাম টুমচর, পোস্ট টুমচর মাদ্রাসা, তারপর থানা সদর, জেলা লক্ষ্মীপুর, এটা আমার অ্যাড্রেস। এখানে আমাদের সাথে মিলে না, ডাইরেক্ট লিখে দেবেন, নো প্রবলেম। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট লিখে দেবেন, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোডটা অবশ্যই থাকতে হবে। এখানেও সেম কেয়ার অফ যেটা আপনি দিতে চান, আমি আবার বলছি এটা আপনারা খুব যত্নের সঙ্গে দেবেন। এখানে স্থায়ী ঠিকানার ক্ষেত্রে মেয়েদের একটা বিষয় থাকে। মেয়েদের ক্ষেত্রে যেমন আপনার বিয়ে হয়েছে,
এখন যদি আপনি বাবার বাড়ির স্থায়ী ঠিকানা দিতে চান, ভুল হবে? নো, ডেফিনেটলি বাবার বাড়ি আপনার স্থায়ী ঠিকানা। আপনি চাইলে শ্বশুরবাড়ি দিতে পারবেন, কোনো প্রবলেম নেই, শ্বশুরবাড়ি আপনার স্থায়ী ঠিকানা। কিন্তু যদি আল্লাহ না করো বিপিএসসি ফর্ম 2 পূরণ করার আগে আপনার ডিভোর্স হয় আর শ্বশুরবাড়ি চেঞ্জ হয়, তাহলে কিন্তু আপনি ঝামেলা করবেন। সো বাবার বাড়ির ঠিকানাটা স্থায়ী ঠিকানা দেওয়াটা বাঞ্ছনীয়। আমার মতে মেয়েদের ক্ষেত্রে বাবার বাড়ির ঠিকানাটা স্থায়ী ঠিকানা হওয়া উচিত। তাহলে স্থায়ী ঠিকানা, প্রেজেন্ট অ্যাড্রেস ডাজন্ট ম্যাটার, যা আছে তা দিতে পারেন, স্থায়ী ঠিকানা সুযোগ দিতে হবে। তারপরে আচ্ছা, এনআইডি কার্ডের সাথে স্থায়ী ঠিকানা মিল নাই, ডাজন্ট ম্যাটার। কেন মিল নাই? কারণ আপনার বাবা যখন কক্সবাজারে চাকরি করতো তখন আপনার এনআইডি কার্ড হয়েছে, এখন তো আপনি কক্সবাজার থাকেন না, এখন আপনি কুমিল্লা থাকেন। আসলে কথা হচ্ছে আপনার গ্রামের বাড়ি যে জেলায় সেটা আপনার স্থায়ী ঠিকানা, পৈতৃক বাড়ি। আর সেই কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, রিটায়ার্ড মোবাইল নাম্বার, একই মোবাইল নাম্বার দুই দিতে পারেন, খুবই ইম্পর্টেন্ট। মোবাইল নাম্বার চাইলে আলাদা দুটো দেওয়া যাবে, এটা দিতে হচ্ছে এই মোবাইল নাম্বারে তার সকল ফার্দার ইনফরমেশন গুলো আসবে। এখন যেহেতু 30তম বিসিএস এর সময় তো আগে চিঠি যেত বাড়িতে, এর আগে তো বিসিএস এর ফর্ম পূরণ অনেক কঠিন একটা বিষয় ছিল। ব্যাংক থেকে 5 টাকা দিয়ে ফর্ম কিনতো, ওই মাসিক পূরণ করতো, 3, 4, 5, 6 বান্ধবী মিলে ওই মাসিক পূরণ করতো, একজন দেখে বাবার নাম অনেকের এক হয়ে যেত। তারপর হচ্ছে এক বান্ধবী ফরেন অ্যাফেয়ার্স 500 দিয়েছে, কেন সেদিন আমারটাও দেওয়া লাগবে, আমি করছে কম নাকি। তারপরে হচ্ছে এরপরে এটা পোস্ট অফিসে সাবমিট করতো, পোস্ট অফিসে পিএসসি যাচাই বাছাই করে পরীক্ষার 15 দিন আগে প্রার্থীর কাছে অ্যাডমিট কার্ড পাঠাতো। এরপরে বিপিএসসি ফর্ম 2 আবার পূরণ করে আবার পাঠাতো, আবার কি বলে বহুত কাহিনী। এখন এসব নাই। মোবাইল নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন, আপনার সকল তথ্য এই মোবাইলে আসবে। সো একটা মোবাইলে দিবেন, এটাই বেস্ট, এবং মোবাইলটা চালু রাখবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে এগুলো কই, এসএসসি এসসি এগুলো নাই কেন, এগুলো ছিল তো। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি এখানে লিখতে পারবো না এখন? হ্যাঁ, এটা সাদা ওখানে বলবো তো ক্লিক করুন। লাল ফাইনাল এই যে এসএসসি কোয়ালিফিকেশন মানে হচ্ছে এক্সামিনেশন, এসএসসি বোর্ড ইনস্টিটিউট, আপনি কোন বোর্ড সাপোজ পুরো জানেন, গ্রুপ সাবজেক্ট আপনি যেটা আছে সেটা দিবেন, সায়েন্স। রেজাল্ট তো কি কিছু হয়েছে, সাপোজ 3.90, ইয়ার কোন সালে, 2013। তারপর হচ্ছে রোল নাম্বার কত ছিল, রোল নাম্বারটা কি মেনটেন কমন, রোল নাম্বার এগুলো সব দিতে হবে, দিতে পারছে। ডিউরেশন না কেন, কারণ ডিউরেশন না সবাই জানে। সেম এইচএসসি কুমিল্লা, আর লিখবেন কিন্তু এটা ডটটা দেবেন না, সায়েন্স 4.20 420, তারপরে হচ্ছে 2015 লাগবে। এবার আসেন কি বলে অনার্স কোথায়, কোন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি বা কি বলে ডিইউ লেখা যাবে না, ঢাকা ইউনিভার্সিটি লিখতে হবে। সাবজেক্ট কি, অ্যাকাউন্টিং বা যে কোনো একটা সাবজেক্ট। এখানে রেজাল্ট কি, রেজাল্ট সিজিপিএ কত, সাপোজ 3.0, ইয়ার কোন ইয়ারে পাস করেছে, 2019। এখানে কি বলে এই জিনিসটা থাকতে হবে, 4 ইয়ার্স মানে 4 বছর। এবার পরেরটা থাকলে ভালো, এফআইআর হলে দরকার নেই, ভেরি সিম্পল। আশা করছি সবার এটা পারার কথা। আমি আবারও বলছি, এসএসসি এইচএসসির ক্ষেত্রে ডিউরেশনটা ম্যান্ডেটরি নয়, অনার্সের ক্ষেত্রে ডেফিনেটলি ডিউরেশন লিখতে হবে। তারপরে বোর্ড এবং ইউনিভার্সিটি গ্রুপ এবং সাবজেক্ট এগুলা ম্যান্ডেটরি লিখতে হবে। আশা করছি বুঝতে পেরেছি।
নেক্সট। তাহলে এটা আমরা পেলাম হচ্ছে পার্সোনাল ইনফরমেশনের একটা প্রিভিউ কপি। কি? অ্যাপ্লিকেন্টস নেম মোহাম্মদ মনির সোহেল, ফাদার্স নেম আব্দুল হালিম, মাদার্স নেম রোকেয়া খাতুন, তারপরে ডেট অফ বার্থ এত, কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, তারপরে ভিডিও স্ট্যাটাস, তারপরে হচ্ছে হ্যান্ডিক্যাপ, তারপরে হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার, জেন্ডার। এটা পেলাম, এরকম একটা প্রিভিউ পেলাম। তারপরে আসবো নেক্সট। এখানে আমরা কি পেলাম? পার্সোনাল ইনফরমেশনের বাকি অংশগুলো, হোম ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে এথনিক মাইনরিটি, ম্যারিটাল স্ট্যাটাস, তারপরে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, প্রেসিডেন্ট কেস, পার্মানেন্ট কেস। তারপরে সেকেন্ডারি ইনফরমেশন এসএসসি, এসসি, অনার্স, মাস্টার্স, কুমিল্লা ন্যাশনাল ইউনিভার্সিটি, সায়েন্স, তারপরে হচ্ছে ইকোনমিক্স, তারপরে হচ্ছে রেজাল্ট, ইয়ার, রোল নাম্বার, ডিউরেশন 9 ফোকাস। আশা করছি বুঝতে পেরেছেন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। নেক্সট প্রিভিউটা বলা, তাহলে এই ক্যাডার অপশনে আমরা আগামীকাল কথা বলবো ইনশাআল্লাহ, যেহেতু আজকে অনেক টাইম অলরেডি হয়ে গেছে, 2 ঘন্টা তো অলরেডি কমপ্লিট। এটা হচ্ছে ক্যাডার অপশন, এটা আমরা পরে যাই। এই যে এটা ক্লাস আসবে, এই জিনিসটা হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের প্রিভিউ, বিপিসি ফর্ম 1 বা অ্যাপ্লিকেন্টস কপি। এই যে এটা হচ্ছে বিপিসি ফর্ম 1 এর একটা প্রিভিউ কপি বা অ্যাপ্লিকেন্ট কপি। এই কপিটা অবশ্যই যাতে রাখতে হবে। এখানে লাস্ট একটা কথা বলা আছে, এই যে এই জিনিসটা এখানে কি লেখা আছে? লেখা আছে সিগনেচার, যে অ্যাপ্লিকেন্ট সিগনেচার। অ্যাপ্লিকেন্ট সিগনেচার কি করবে এটা আমি একটু ছোট করে দেখাতে চাই। আমি তো যখন ম্যানুয়াল সেমিনার নিতে তখন এগুলো পারতাম না করতে। দেখেন তো অ্যাপ্লিকেন্ট সিগনেচার কি লিখেছে? এটা কি কারো পক্ষে বোঝা সম্ভব? আমি এখানে কি লিখেছি? না, এটা আমার সিগনেচার, আমার। তার মানে হচ্ছে আমাকে তো এটা পড়ে দিয়ে আসা লাগবে জায়গা যে আমি এটা লিখছি, কিন্তু আমার সিগনেচার অ্যাপ্রুভ, যথেষ্ট। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ানো হচ্ছে আমি যা লিখবো, যা সাইন করবো, সেটাই আমার সিগনেচার। শুধু কন্ডিশন হচ্ছে, কন্ডিশনটা হচ্ছে যে এটা আমার সব জায়গায় একই থাকতে হবে, আর কিছু। সো এই সিগনেচারটা আমি করে স্ক্যান করে জমা সাবমিট করব। তাহলে এই যে আমার পার্সোনাল ইনফরমেশন, এই যে আমার এটা আমার পার্সোনাল ইনফরমেশন, এটা আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এবং এটা আমার ক্যাডার চয়েস। এই যে এই বছর আমরা কটা ক্যাডার চয়েস করতে পারবো, যেহেতু চ্যানেল ক্যাডার 12টা, তাহলে মোট পাবো 14টা। তাহলে এই ক্যাডার চয়েস 1 2 3 4। এখানে কিন্তু আপনি লিখতে পারবেন না আপনি মেরিট ফার্স্ট চয়েস দিয়েছেন, আপনি পররাষ্ট্র সেকেন্ড চয়েস, এগুলো লেখা থাকবে না, কোড নাম্বার দিতে হবে, কোড নাম্বার। এই বিষয়ে আমরা আগামীকাল কথা বলবো। আমি আশা করছি আমার বক্তব্য ভালো লেগেছে, এবং আজকে আমি এখানে ক্লোজ করতে চাই। এখনো আমার 1629 জন আমার অনুষ্ঠান দেখছেন, এই জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। যারা আপনারা শুরু করছেন তারা সবাই আছেন, তার মানে আপনাদের ভালো লেগেছে। যারা প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, টাকা এমবি খরচ করে, তাদের ভালো লাগছে ডেফিনেটলি। যদি ভালো লাগে তাহলে আমি অনুরোধ করবো আগামীকালকে আপনাদের ফ্রেন্ডদের কাছে এটা শেয়ার করবেন, এবং ফ্রেন্ডদেরকেও কালকে একটু ইনফ্লুয়েন্স করবেন যেন আগামীকাল রাত 8টায় আমার ক্যাডার চয়েস অপশনটা দেখে। আমি আবার বলি 1 ঘন্টা, এবং মেবি আমার এই 2 দিনের সেশনের মধ্যে আগামীকালকে প্রথম 1 ঘন্টা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমি আবারও বলছি, নতুন প্রার্থীদের মধ্যে শতভাগ প্রার্থী ক্যাডার চয়েসে ভুল করে। নতুন প্রার্থী মানে যারা বিসিএসে ভাবে অ্যাটেন্ড করে না। সো আশা করছি আগামীকালে যারা অ্যাটেন্ড থাকবেন তাদের ক্যাডার চয়েসে ভুল হবে না। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।